আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথ মাস্টার প্রোগ্রামের আরেকটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার ওয়ান শট এমসিকিউ ক্লাস। সো আমরা এই ক্লাসটা এমনভাবে সাজিয়েছি, আমরা এই জটিল সংখ্যা অধ্যায়ের যতগুলো টাইপ থেকে এমসিকিউ আসা সম্ভব আমরা প্রত্যেকটা টাইপের আগে বেসিকগুলো ক্লিয়ার করে দিব, দেন ওই বেসিক রিলেটেড যে এমসিকিউগুলো পরীক্ষায় একাডেমিক এবং অ্যাডমিশন আসে সেগুলো সমাধান করে দিব। সো তুমি যদি মনোযোগ দিয়ে এই সম্পূর্ণ ক্লাসটা করো তাহলে তোমার জটিল সংখ্যা থেকে যে কোনো এমসিকিউ আসলে তুমি অবশ্যই উত্তর করতে পারবা। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, সো প্রথম টাইপে আমরা দেখো আয়ের মান এবং আয়ের সিরিজ নির্ণয় সংক্রান্ত যতগুলো এমসিকিউ আসে সেগুলো সমাধান করব। তার আগে আমরা একটু বেসিকটা একটু বুঝাই দিই। তো ভাই আমরা সবাই জানি আইটা হচ্ছে জটিল সংখ্যার কাল্পনিক একক বলা হয়। আই মানে কি √1 এটাকে আমরা কি বলি আই। তো এখন দেখো ভাই উভয় পক্ষে যদি আমি বর্গ করি তাহলে এটা আই স্কয়ার হবে, আর এদিকে যদি বর্গ করো তাহলে কত হবে -1, তাই না? তাহলে আমরা একটা কথা বলতে পারি আই স্কয়ারের মান হচ্ছে কত -1। আচ্ছা, আই কিউবের মান কত দেখি তো একটু। আই কিউব এটাকে তুমি যদি একটু ভাঙো এরকম লেখা যায় আই স্কয়ার ইন্টু আই, তাই না ভাইয়া? ওকে, এবার আই স্কয়ারের মান কত বলো? আই স্কয়ার মান হচ্ছে -1 ইন্টু আই, তাই না? তাহলে আই কিউবের মান কত থাকতেছে? আই কিউবের মান থাকতেছে -আই। আমি যদি বলি আই টু দি পাওয়ার 4 কে ভেঙে কি লেখা যায়? আই টু দি পাওয়ার 4 কে ভেঙে লেখা যায় আই স্কয়ার ইন্টু আই স্কয়ার। তো বলো তো ভাইয়া আই স্কয়ারের মান কত? -1, এটার মানও কত? -1। সো দুইটা গুণ করলে কত হচ্ছে বলো তো? 1। তাহলে আমরা কি বলতে পারি আই টু দি পাওয়ার 4 এর মান কত? 1। তাহলে আমরা এই চারটা ভ্যালুগুলো একটু মনে রাখবো, এই চারটা মান, ঠিক আছে? আই টু দি পাওয়ার 1, আই টু দি পাওয়ার 1 মানে আইয়ের পাওয়ার যদি 1 হয় এটার মান হচ্ছে আই। আই স্কয়ার মান হচ্ছে -1। তারপর আমি যদি বলি আই কিউবের মান কত? আই কিউবের মান -আই। তারপর আই টু দি পাওয়ার 4 এর মান কত? আই টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1। এই তুমি চারটা ভ্যালু মনে রাখো, এই চারটা ভ্যালু যদি মনে রাখতে পারো আয়ের মান আয়ের সিরিজ সংক্রান্ত সমস্ত ম্যাথ কভার করতে পারবা। তো এখন দেখো একটা জিনিস তুমি ভাইয়া মনে রাখবা, সেটা হচ্ছে আয়ের পাওয়ার। দেখো আয়ের পাওয়ার, শুনো, আয়ের পাওয়ার যদি 4 দ্বারা ভাগ যায়, মানে আয়ের পাওয়ারের যে সংখ্যাটা সেটা যদি 4-এর গুণিতক হয়, সেটা যদি 4-এর গুণিতক হয় তাহলে ওইটার মান অলওয়েজ 1। এটা চোখ বন্ধ করে লিখে দিবা, বুঝতেছো? তাহলে আয়ের পাওয়ার যদি 4 দ্বারা ভাগ যায়, 4 দ্বারা ভাগ যায় অর্থাৎ বাক্সের যদি 0 হয় তাহলে ওইটার মান বলবা কত? 1। আমি যদি তোমাকে বলি আই টু দি পাওয়ার 12 কত, তাহলে দেখো আই টু দি পাওয়ার 12 এটা কিন্তু 4-এর গুণিতক। আমি যদি 12কে 4 দ্বারা ভাগ করি, বলো তো কোনো বাক্সেস আছে না? বাক্সের 0, তাহলে বাক্সের 0 হলে এটার মান হবে 1। তাহলে আমি যদি বলি আই টু দি পাওয়ার 24 এটার মান কত, তাহলে বলো এটা কি 4 দ্বারা ভাগ যায়? 24কে 4 দ্বারা ভাগ করলে কোনো কি থাকে না? বাক্সেস থাকে না। তাহলে মনে রাখবা এটার মান 1। আশা করি বুঝতে পারছো। তাহলে আয়ের পাওয়ার যেটা থাকবে সেটাকে আমরা 4 দ্বারা ভাগ করব, যদি বাক্সের 0 হয় তাহলে ওই আয়ের মানকে আমরা বলবো 1। আশা করি ক্লিয়ার। সো এই জিনিসটাকে আমরা গাণিতিকভাবে লিখি আই টু দি পাওয়ার 4n মানে 4-এর গুণিতক, 4-এর গুণিতক সংখ্যা হলে এটার মান 1, ঠিক আছে? এখন আসো, এখন তুমি চিন্তা করতে পারো, আচ্ছা যদি ভাইয়া আয়ের পাওয়ার 4 দ্বারা ভাগ যাওয়ার পর বাক্সেস থাকে, যেমন তোমাকে আমি যদি বলি দেখো i6 এটার মান কত? i6 এটার মান কত? লক্ষ্য করো i6কে কি লেখা যায় বলো তো? আই টু দি পাওয়ার 4 ইন্টু আই স্কয়ার, তাই না? আই টু দি পাওয়ার 4 এর মান কত? 1। তাহলে এখানে কি থাকতেছে? আই স্কয়ার মান কত? -1, তাই না? এবার দেখো, এবার এটা তুমি সরাসরি কিভাবে করবা বলো তো ভাইয়া? আমি যদি আয়ের পাওয়ার সেটা কত? 6কে আমি 4 দ্বারা ভাগ করব, 6কে আমরা 4 দ্বারা ভাগ করব। বলো এই যে 6 সেটাকে আমি যদি 4 দ্বারা ভাগ করি আমার বাক্সেস কত থাকে? 2। সো কোনো আয়ের পাওয়ারে যে সংখ্যাটা থাকবে সেটাকে তুমি 4 দ্বারা ভাগ করবা, ভাগ করলে বাক্সের যদি 0 হয় ওই পুরোটার মান 1 বসে দিবা। আর যদি বাক্সের 0 না হয় বাক্সেস হিসেবে যে সংখ্যাটা থাকবে সেটা তুমি আয়ের পাওয়ারে বসাই দিবা। যেমন এখানে বাক্সেস হিসেবে কত সংখ্যা ছিল? 2। তাহলে দেখো আমি শেষ পর্যন্ত আয়ের পাওয়ার 2 বসাইছি। এবার আই স্কয়ার মান আমি জানি -1, তার মানে এই পুরোটার মান -1। যেমন আরেকটা তোমাকে যদি বলি আই টু দি পাওয়ার 23 এটার মান কত? এটার মান কত? তাহলে বলো এটাকে তুমি মনে মনে 4 দিয়ে ভাগ করো। বলো 23কে 4 দিয়ে ভাগ করলে বাক্সেস কত থাকে? 3। তাহলে তুমি সুন্দর করে আয়ের পাওয়ারে 3 বসে দিবা। এবার বলো আই টু দি পাওয়ার 3 মান কত? ভাই মুখস্থ করতে বলছিলাম -i, এই যে এটা হচ্ছে -i, বুঝতে পারছো? আমি যদি আরো বড় সংখ্যা দিই, মনে করো তোমাকে যদি আমি এর পরে একটু চিন্তা করে দেখো, আমি যদি বলি আই টু দি পাওয়ার 67 এটার মান কত? তাহলে এই 67কে ভাইয়া 4 দ্বারা ভাগ করো। তাহলে এটাকে যদি তুমি 4 দ্বারা ভাগ করো বলো বাক্সেস কত থাকতেছে? 3। তাহলে এখানে আয়ের পাওয়ারে তুমি 3 বসাবা। এবার আই 3 মান কত? -i, বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। এবার যদি অনেকে বলতে পারো ভাই যদি বড় বড় সংখ্যাটাকে আমি যদি বলি ধরো 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? তারপর মনে করো 2 4, তারপর তোমার 49 এরকম বড়, ঠিক আছে? এরকম বড় দিলাম। এরকম যদি বড় থাকে তখন এই পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করে বাক্সেস কত থাকে সেটা বের করা ডিফিকাল্ট। তখন তুমি কি করবা? শেষের যে 2টা ডিজিট থাকবে
এই পুরো সংখ্যাটাকে ভাগ করে যে ভাগশেষটা পাবা তার শেষে দুইটা ডিজিট নিয়ে ভাগ করলেও সেম ভাগশেষ পাবা। সো এরকম যদি আয়ের পাওয়ারে বিশাল একটা মান দেখো তুমি তখন তার শেষ দুইটা ডিজিটকে ভাগ করবা। তাহলে চলো আমরা শেষ দুইটা ডিজিটকে ভাগ করি। তাহলে এখানে শেষ দুইটা ডিজিট হচ্ছে কি 49। তাহলে বলো আমি 49কে আমি কত দিয়ে ভাগ করবো বলছিলাম ভাইয়া? 4 দিয়ে। 49কে 4 দিয়ে ভাগ করবো। তাহলে বলো তো 4 12 কত? 48। 4 12 48। তাহলে ভাগশেষ কত থাকতেছে? 1। তাহলে ভাইয়া বলছিলাম না এখানে ভাগশেষ হিসেবে যে সংখ্যাটা থাকবে সেটা আই এর পাওয়ারে বলবে। তাহলে i টু দি পাওয়ার 1 এটার মান i। সো এই পুরোটার মান হচ্ছে তোমার i। এটা হচ্ছে আনসার। তো আমি আরেকটা বড় সংখ্যা দিই, ধরো তোমাকে যদি বলি ভাইয়া একটা বড় সংখ্যা ধরো i টু দি পাওয়ার 6 7 3 6 9 7 5 8 6 3, ঠিক আছে? এরকম ইচ্ছা মতো নাও, ইচ্ছা মতো মান নাও, সমস্যা নাই, ইচ্ছা মতো মান নাও। এই যে নিলাম। এখন আমি যদি বলি এই পুরোটার মান কত, তাহলে তুমি কি করবা? শেষ দুইটা ডিজিট নাও। এই যে তাহলে 38কে তুমি 4 দিয়ে ভাগ করো। 38কে যদি 4 দিয়ে ভাগ করো ভাগশেষ থাকতেছে 2। তার মানে i স্কয়ার মান কত? -1। তাহলে এই পুরোটার মান -1। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে i এর পাওয়ারের মান এখন থেকে বের করতে পারবা। ওকে, তো চলো এখন আমরা i এর সিরিজটা একটু দেখি, তোমাদেরকে i এর সিরিজটা একটু দেখাই। আচ্ছা ভাইয়া তোমাদেরকে একটু আগে শিখাইছি, দেখো i, তারপর দেখো এবার i স্কয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4। আমরা এটার মান বের করতে চাচ্ছি। তাহলে দেখো i স্কয়ার মান -1, i কিউবের মান -i, আর এটার মান +1। তাহলে এটার যোগফল কত আসে? দেখো তো সবগুলো 0। i আর -i কাটা, -1 +1 কাটা, এটার মান হচ্ছে কত? 0। তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা মনোযোগ দিয়ে খেয়াল করো। i এর সিরিজ মনে রাখবা। i এর পাওয়ারগুলো দেখো, i এর পাওয়ার এখানে পাওয়ার কত? 1, এখানে পাওয়ার কত? 2, এটার পাওয়ার কত? 3, এটার পাওয়ার কত? 4। তাহলে i এর পাওয়ার যদি 4টি ক্রমিক সংখ্যার যোগফল হয়, i এর পাওয়ার যদি 4টি ক্রমিক সংখ্যার যোগফল হয়, তাহলে চোখ বন্ধ করে ওটার মান কত বসাই দিবা? 0। যেমন দেখো পাওয়ার, দেখো এখানে পাওয়ার 1, এখানে 2, এখানে 3, এখানে 4, তাহলে ক্রমিক সংখ্যা না? তাহলে এরকম 4টি ক্রমিক সংখ্যা যদি পাওয়ারে থাকে তাহলে ওই পুরো সিরিজের মান কত বসাই দিবা? 0। বুঝতে পারছি ভাইয়া? ওকে, তাহলে আমি যদি তোমাকে এখন বলি, ধরো তোমাকে এখন যদি বলি ভাইয়া i 201 প্লাস i 202 প্লাস i 203 প্লাস i 204, আমি যদি বলি এটার পুরোটার মান কত? তাহলে দেখো পাওয়ারগুলো ক্রমিক সংখ্যা না? প্রথমে 201 202 203 204, তাহলে পাওয়ারগুলো যদি ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ 4টা যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে ওই পুরোটার মান কত বসে দিবা? 0। তো এটাকে ম্যাথমেটিক্যালভাবে এরকম লেখা হয় i 4n + 1, তারপর পরেরটা লেখা হয় i 4n + 2, তারপর পরেরটা i 4n + 3, তারপরটা i 4n + 4, এরকম লেখা হয়। তাহলে দেখো প্রথমে 1 2 3 4 এক এক করে বাড়তেছে, তাহলে এই পুরোটার মান কত? 0। আশা করি এখন থেকে এই ধরনের ম্যাথ আসলে তোমরা সমাধান করতে পারবে, ঠিক আছে? তো আরেকটা জিনিস তোমাকে দেখাই, দেখো ভাইয়া এটা একটু শিখে রাখো। এটা হচ্ছে i, আমি যদি বলি প্লাস i কিউব, এটার মান কত? শোনো, আচ্ছা i টু দি পাওয়ার মান হচ্ছে i, তারপর এটার মান হচ্ছে -i, মান কত বলো? 0। ক্লিয়ার? এবার দেখো আরেকটা দেখো i 2i স্কয়ার i টু দি পাওয়ার 4, খেয়াল করো এটার মান হচ্ছে কত? -1, i টু দি পাওয়ার 4 এর মান কত? +1, এটার মান কত? 0। এটাও সূত্র হিসেবে মনে রাখবা, সেটা হচ্ছে i এর পাওয়ার এখানে কত? 1, এখানে পাওয়ার কত? 3, তাহলে মনে রাখবা i এর পাওয়ারের যদি পার্থক্য 2 হয়, i এর পাওয়ারের পার্থক্য যদি 2 হয়, তাহলে এরকম দুইটা i এর পদের মান হবে 0, ঠিক আছে? এবার এখানে দেখো এখানে i স্কয়ার প্লাস i টু দি পাওয়ার 4, বলো এখানে পার্থক্য কত? পাওয়ারের পার্থক্য 2, তাহলে পার্থক্য যদি 2 হয়, এরকম দুইটা i এর পদের যোগফল হবে 0, ঠিক আছে? এই বেসিকগুলো আশা করি তোমরা পারো, ঠিক আছে? তো ভাই দেখো এখন আসো আমরা তাহলে এই টপিকগুলো ক্লিয়ার করে দিই তোমাদেরকে। এখন আসো আমরা এখন পড়বো হচ্ছে জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট। আচ্ছা, সো এর আগে আমরা যে অঙ্কটা করছি সেটার কিছু তোমাকে যদি আমি ম্যাথ দেখাতে চাই, তাহলে দেখো এই ম্যাথটা আমরা সমাধান করতে পারি। দেখো এই ম্যাথটা আমরা সমাধান করতে পারি। আচ্ছা আরেকটা ভাই তোমাদেরকে এনশিওর করি, সেটা হচ্ছে এটা একটু মনে রাখো। দেখো 1/i এর মান, এটা একটু খেয়াল করবা, 1/i এর মান কত? হ্যাঁ, তো 1/i এর মান কেমনে বের করবা? আমরা উভয় পক্ষে i দিয়ে গুণ করবো। সো এখানে যদি i দিয়ে গুণ করলে থাকবে i, আর এখানে যদি i দিয়ে গুণ করো তাহলে থাকবে i স্কয়ার। i স্কয়ার মানে কত? -1, তার মানে -i না? সো ভাইয়া এটা মনে যোগ দিয়ে খেয়াল করো, 1/i কে চাইলে আমি i ইনভার্স 1 লিখতে পারি, অবশ্যই পারি। তাহলে 1/i কিংবা i ইনভার্স 1 একই কথা। তাহলে এটার মান সরাসরি কত বসাবা? -i। এটা ভাইয়া তোমরা মনে রাখবা। তাহলে 1/i এটার মান হচ্ছে কত? -i, ঠিক আছে? তো চলো এবার আমাদের বলছে দেখো এর মান কোনটি,
ঠিক আছে, এটা দেখো বোর্ড পরীক্ষা আসছে। তো I ইনভার্স 49 ভাই এটাকে কীভাবে লেখা যায় 1/I⁴। এখন তোমরাই বলো I 1/I ভাইয়া বলছিলাম এই যে I এর পাওয়ারকে 4 দ্বারা ভাগ করো, 49কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত 1, তাহলে I এর পাওয়ারে সেই 1টা বসাবা। ঠিক আছে, তো একটু আগে তোমাদের কি শিখাইছি 1/I মানে কি ভাইয়া -I, তাহলে এই যে তাহলে উত্তর হচ্ছে কোনটা খ নাম্বার -I। ক্লিয়ার? ওকে, সো দেখো আমরা আরেকটা দেখাই, এই যে এটা দেখো ভাইয়ারা কত মজার মজার অঙ্ক, বুঝতেছো এগুলো অনেক মজার অঙ্ক। কেমন এটা দেখো, এটা কি বলছে n ইজ বিলংস টু হচ্ছে z। আচ্ছা এখানে কি দেওয়া আছে দেখো, আচ্ছা এখানে এটা মানে কি বলো তো, এই জিনিসটা বুঝতেছো ধনাত্মক পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে। হ্যাঁ আচ্ছা কত আছে দেখো তো এখানে, আচ্ছা I⁴ তারপর +5 এটা মান চাইছে। সো এটা একটু ভাই আলাদা করে লেখা, তো এটা এরকম লেখা যায় না 8n ইন্টু I⁴ লেখা যায়, তাই না? এবার দেখো এটা দেখো তো 8n এটা কি 4 এর গুণিতক না, তাহলে I এর পাওয়ার যদি 4 এর গুণিতক হয় মান হচ্ছে কত 1 ইন্টু I⁴ 5কে ভাই 4 দ্বারা ভাগ করো, ভাগশেষ কত 1, তাহলে I এর পাওয়ারে 1 বসবে। এবার বলো 1 ইন্টু I, তার মানে এটার উত্তর হচ্ছে I। তাহলে I কোথায় আছে, এই যে সি নাম্বারে। পারা যাবে ভাইয়া? ওকে, সো পরেরটা দেখো, এই যে এটা একটু খেয়াল করো, এটা দেখো এই যে এটার মান। আচ্ছা আমরা একটু ফাংশনটা এখানে লিখে রাখি, দেখো কি বলছে তোমার -I তারপর কত দেওয়া আছে, আচ্ছা মাইনাস দেখো I ইনভার্স 5কে এরকম লেখা যায় না 1/I⁴, সরি একটু বড় হয়ে যাচ্ছে, দেখো এরকম লেখা যায় 1/I⁴। আশা করি আপত্তি নাই। নিচেরটা কত 2 I ইনভার্স 5কে I⁴ লেখা যায়, আচ্ছা প্লাস তারপরটা কত I। এখন ভাইয়া দেখো এটার মান চাইছে, ওকে ভালো করে বুঝো, ভালো করে বুঝতে হবে -I। এখন ভাইয়া দেখো একটু I⁴ ভাইয়া মনোযোগ দিয়ে খেয়াল করো, 5কে 4 দিয়ে ভাগ করো, 5কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকতেছে 1, তাহলে 1/I মানে কি -I শিখাইছি, তাহলে সেই মাইনাস এই মাইনাস মিলে +I, বুঝতেছ? ওকে ক্লিয়ার? এবার আসো নিচে এটা দেখো 1/, দেখো 2টা বাইরে রাখলাম, 1/I⁴, I⁴ এর মান কত I, তাহলে 1/I মানে কি -I, তাহলে -I। ওকে, তারপর +I। সো দেখতেছো এটার মান হচ্ছে কত 0, দেখো উপরে এটার মান আসতেছে 0, তো উত্তর হচ্ছে বি নাম্বারটা। কত সহজ দেখছো ভাইয়া, বলো এগুলো কি পারা যাবে? এবার এটা দেখো, এই যে এটা দেখো, এই যে এটা দেখো, এটাও অ্যাডমিশনে একটা আসা প্রশ্ন। দেখো সিরিজটা একটু খেয়াল করবে তোমরা যদি একটু সিরিজটা খেয়াল করো তাহলে আমরা এই জায়গায় লিখি, এই জায়গায় বুঝে যাবে আশা করি। তাহলে দেখো এখানে সিরিজটা খেয়াল করো, সিরিজটা কি আছে I + I² + I³ + I⁴ শুনো এরকম সিরিজগুলো মনে রাখা তোমাকে আমি একটা শর্টকাট ট্রিক্স শিখাই। দেখো শর্টকাট ট্রিক্স হচ্ছে এরকম, দেখো বুঝো ভাইয়া শর্টকাটটা ট্রিক্সটা কীরকম। দেখো আমি যদি তোমাকে বলি, ধরো আমি ধরো একটা সিরিজ লিখতেছি 1 + I + I² + I³ + I⁴ 99। তা আমরা জানি এই যে I এর পাওয়ার 1 2 3 4 এরকম করে করে I এর পাওয়ার চারটা মিলে কত হবে 0 হবে। তাহলে এখানে টোটাল কয়টা পদ আছে, চারটা করে 0 হবে। সো এটা তুমি একটু ক্যালকুলেশন করে যদি বের করতে চাও তাহলে অনেক সময় লাগবে। তো তার চেয়ে যে কাজটা করবা, এখানে I এর পাওয়ারে যেটা সর্বোচ্চ পাওয়ার, সেই সর্বোচ্চ পাওয়ারটা একটু দেখো ভাই। এখানে I এর পাওয়ারের সর্বোচ্চ পাওয়ার কত 99। তো তুমি কি করবা, এই 99কে 4 দিয়ে ভাগ করবা, 99কে কত দিয়ে ভাগ করবা 4 দিয়ে। সো 99কে 4 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ থাকবে হচ্ছে 3, ভাগশেষ থাকবে কত 3। তো দেখো ভাগশেষ কত আসছে 3, তাহলে প্রথম থেকে শুরু করে যেখানে I এর পাওয়ার 3 ওই পর্যন্ত রেখে বাকিগুলোকে বাদ দিয়ে দাও, তাহলে ভাগশেষ কত আসছে 3। তাহলে প্রথম থেকে শুরু করে একদম প্রথম পদ থেকে শুরু করে যেখানে I এর পাওয়ার 3 দেখবা, মানে এখানে ভাগশেষ যত আছে I এর পাওয়ারে I এর ওই পাওয়ার, এখানে ভাগশেষ যদি 3 আসে তাহলে আমি I এর পাওয়ার যেখানে 3 ওইখানে গিয়ে থামবো, ভাগশেষ যদি 2 আসে তাহলে I এর পাওয়ার যেখানে 2 ওইখানে গিয়ে থামবো। ভাগশেষ কত আসছে 3, তাহলে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমরা গিয়ে থামবো, তাহলে বাকিগুলো বাদ। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর 1 + I + I² + I³, এটা হচ্ছে আমাদের আনসার। দেখো 1 + I এটা মানে কি -1, এটা মানে কি -I। সো দেখো +I -I কাটা +1 -1 কাটা, এটার মানে হচ্ছে কত 0। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট। তাহলে এরকম সিরিজ থাকলে শর্টকাটটা কেমনে করবা, I এর যে সর্বোচ্চ পাওয়ার থাকবে সেই সর্বোচ্চ পাওয়ারকে 4 দিয়ে ভাগ করবা, যে ভাগশেষটা থাকবে ভাগশেষ হিসেবে যে সংখ্যাটা থাকবে প্রথম থেকে শুরু করে I এর পাওয়ার ওই ভাগশেষ যে সংখ্যাটা ওইটুকু পর্যন্ত I এর পাওয়ার নিব, বাকিটা বাদ দিয়ে দিব। এবার এই একই মেথড তোমরা এখানে দেখো
এখানে আই এর বলো সর্বোচ্চ পাওয়ার কত 23। ভাইয়া আমাকে একটু বলো 23কে আমি যদি ভাগ করি আমার ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে ভাইয়া 3। তাহলে প্রথম থেকে শুরু করে একদম প্রথম থেকে শুরু করে যেখানে আয়ের পাওয়ার 3 দেখবা ওই পর্যন্ত নিবা। তাহলে এই যেখান থেকে শুরু করে এই পর্যন্ত আয়ের পাওয়ার 3, তাহলে এই পর্যন্ত নিব, বাকিটা বাদ। এবার আসো আই, ভাইয়া আই স্কয়ার মান কত? -1। আই কিউবের মান কত? -i। তাহলে প্লাস আই মাইনাস আই কাটা, উত্তর হচ্ছে -1। তাহলে এই যে আমাদের ঘ নাম্বারটা। ঠিক আছে, কত সহজ দেখো ভাইয়া, এগুলোর মতো সহজ ম্যাথ হয়। এই যেমন এটা দেখো, এটা তুমি দেখো, এটা দেখো, এটা খেয়াল করো তো একটু, এটা তো একেবারে সহজ, একেবারে সহজ। দেখো দেখো মানটা দেখো, i5 i6 i7 i8, দেখো তো পাওয়ারগুলো লক্ষ্য করো তো, পাওয়ারগুলো কি ক্রমিক পূর্ণ সংখ্যা না? পূর্ণ 5 6 7 8 এরকম 4টা ক্রমিক সংখ্যা থাকলে এই 4টার যোগফল কত? 0। তাহলে এই 4টা 0, তাহলে পরে থাকলো i⁻9। এখন i⁻9কে 4 দিয়ে ভাগ করো, i⁻9কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকতেছে 1, তাহলে এটার মান হচ্ছে i। তাহলে এটার মান হচ্ছে কত? i কোথায় আছে? এই যে গ নম্বরে। ঠিক আছে, ওকে। সো পরেরটা দেখো ভাইয়া, এই যে এটা দেখো, এটা দেখো ভাইয়া, তোমাদেরকে একটা জিনিস পড়াইছে একটু আগে, লক্ষ্য করো তো দেখি কার কার মনে আছে এটা তোমাদের। আই এর পাওয়ারের পার্থক্য যদি 2 হয়, তো এরকম দুইটা পদের যোগফল কত হয়? 0। তাহলে দেখো এখানে কত? 7, এখানে কত? 9, পার্থক্য কত? 2, তাহলে এই দুইটা মিলে 0। এবার দেখো এখানে আছে 11, এখানে আছে 11 প্লাস এখানে আছে কত? 13, এখানে পার্থক্য কত? 2, তাহলে পার্থক্য 2 হলে এরকম দুইটা পদ মিলে কত হবে? 0। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে ডি নাম্বার। তাহলে আমাদের ভাইয়া উত্তরটা হচ্ছে ডি নাম্বার 0। দেখছো সহজ না ভাইয়া? বিষয়গুলো সহজ না? বলো সহজ কিনা? এবার এটা দেখো, এটা দেখো একটু খেয়াল করো, এখানে কি কি সঠিক এটা দেখো। এখানে আমার বলছে i⁴n, তাহলে i এর পাওয়ার 4 এর গুণিতক হলে মান 1, ভালো কথা, এটা সঠিক। আচ্ছা পরেরটা দেখি, i⁻2n তারপর প্লাস কত ইন্টু কত দেওয়া আছে? i⁻2n ইন্টু কত? 1। আচ্ছা এটা আমি i লিখি, হ্যাঁ i লিখি। তো এখন দেখো i⁻2n, তার মানে কি এটা n এর মান তুমি যদি এখানে প্রথমে 1 ধরো 1 বসাও, আমি n এর মান যদি 1 বসাই, বুঝো 1 বসাই, তাহলে 1 মানে কত? 2 স্কয়ার, 2 বসাইলে i⁻4, তাই না? তো আমরা প্রথমে ধরো এখানে i এর মান হচ্ছে, আমরা একটু খেয়াল করো 1 বসাচ্ছি, n এর মান প্রথমে 1 বসাচ্ছি। আচ্ছা 1 বসালে কত হয় বলো তো? i স্কয়ার হয় ইন্টু i, তাহলে বলো i স্কয়ার মানে কত? -1, তাহলে i দিয়ে গুণ করলে -i। ওকে, এবার n এর মান ভাই তুমি 2 বসাও, 2 বসালে কত? i⁻4 এর মান কত? 1, তাহলে 1 ইন্টু i, তাহলে গুণ করলে কত হচ্ছে? i। তাহলে এটা একটু খেয়াল করো তো ভাইয়া, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি দেখতেছি n এর মান কখনো যদি 1 বসাই তাহলে আমাদের উত্তর আসতেছে -i, আবার কখনো যদি n এর মান 2 বসাই উত্তর আসতেছে i। তাহলে দেখো এক একটা এক রকম আসতেছে না? তাহলে এটা -1 যেটা দিছে এটা আসলে সঠিক না, এটা আসলে সঠিক না। ঠিক আছে, তুমি যদি এখানে n এর মান ধরো n এর মান 3 বসাও, কিন্তু যদি n এর মান 3 বসাই n এর মান যদি 3 বসাই, n এর মান যদি 3 বসাই, তাহলে কত আসবে দেখো তো? i⁻n এর মান 3 বসালে 3 × 6 ইন্টু i, তাহলে বলো এটাকে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, i স্কয়ার ইন্টু কত? i। এখন বলো এটার মান কত? -1, এটা কত থাকতেছে? 1 i, তাহলে গুণ করলে -i। ঠিক আছে, তাহলে এটা হয় +i হবে কিন্তু -i হবে, তাই না? কিন্তু এখানে দিচ্ছে কত? -1, তাহলে এটা কখনো হবে না, এটা ক্রস। এবার আসো এটা ঠিক আছে কিনা দেখি ভাইয়া, এটা ঠিক আছে কিনা দেখি। দেখো এটা কি খেয়াল করো তো, i⁻8n, তাই না, প্লাস কত? 4। ওকে, আচ্ছা এটার মান কত দেখবো? i⁻8n ইন্টু i⁻4। এবার বলো 8n এটা কি 4 দ্বারা বিভাজ্য না? অবশ্যই 4 এর গুণিতক, তাহলে 4 এর গুণিতকের মান কত? 1, এটাও 4 এর গুণিতক মান কত? 1, তাহলে 1 গুণ করলে 1, তাহলে এটাও ঠিক। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3 কোথায় আছে? এই যে বি নাম্বারে। ক্লিয়ার ভাইয়া? ওকে, আচ্ছা আরেকটা দেখি। ওকে, আশা করি এটা পারবা। তো চলো এখন আমরা নতুন একটা টপিকে চলে যাই। ঠিক আছে, আশা করি আই এর পাওয়ার এবং আই এর সিরিজ তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আসো আমরা এরকম অসংখ্য ম্যাথ তোমরা বইয়ে পাবা, কেমন? আচ্ছা, তো এখন আসো আমরা জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নিয়ে বলবো। দেখো ভাইয়া একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে ভাইয়া। দেখো আমরা জটিল সংখ্যা ধরো, একটা জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করতেছি। জেড মানে ধরো x + iy, এটা হচ্ছে আমাদের একটা জটিল সংখ্যা। তো আমি যদি বলি এই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা কোনটা, তো কোন একটা জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যাকে মিন করে জেড বাদ দিয়ে, কি দিয়ে ভাইয়া? জেড বার। তো কোনো একটা জটিল সংখ্যা দেওয়া থাকলে তার অনুবন্ধী জটিল সংখ্যা কেমনে বের করবা? জাস্ট কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন করবা। যেমন বলো এখানে কাল্পনিক অংশের চিহ্ন কি? বলো কাল্পনিক অংশের চিহ্ন হচ্ছে প্লাস। তাহলে আমি যদি এখানে করি কি করি? জাস্ট মাইনাস করে দিই, তাহলে এটা হচ্ছে তার অনুবন্ধী। যদি যেমন তোমাকে আমি যদি একটা এক্সাম্পল ধরি, ধরো জেড বার ইকুয়াল টু -3 - 4i বললাম, সরি এটা জেড, সরি এটা জেড, ঠিক আছে, এটা জেড। তো এই জটিল সংখ্যার আমরা জানি এই জটিল সংখ্যার
রিয়াল নাম্বার অফ জেড, অর্থাৎ এই জটিল সংখ্যার বাস্তব অংশ কোনটা? বাস্তব অংশ হচ্ছে যেখানে আই থাকবে না সেটা হচ্ছে বাস্তব অংশ। এখানে বাস্তব অংশ হচ্ছে কত? -3। আমি যদি বলি আই অফ জেড অর্থাৎ কাল্পনিক অংশ, কাল্পনিক অংশ কোনটা ভাইয়া? আই এর সহগ। কাল্পনিক অংশ কোনটা? আই এর সহগ। আই না, আই এর যে সহগটা থাকবে সেটা নিবা। তাহলে আই এর সহগ কত বলে এখানে? -4। তাহলে এই জটিল সংখ্যার কাল্পনিক অংশ হচ্ছে -4, আর কাল্পনিক অংশকে আমরা আই দিয়ে প্রকাশ করি, ইমাজিনারি নাম্বার। বুঝতেছো? আচ্ছা, ক্লিয়ার হয়েছে তাই না? আমি যদি বলি বা এটার অনুবন্ধী কোনটা হবে, এটার অনুবন্ধী কোনটা হবে বলো, জাস্ট কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন করবা, বাকিগুলো ঠিক থাকবে। তাহলে কত? -3। তাহলে এটার কাল্পনিক অংশ কত বলো? মাইনাস দেওয়া আছে না, তাহলে কাল্পনিক অংশ চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ +4i। আশা করি এটুকু ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলো একটু ভালো করে বুঝো। এখন ধরো আমি যদি একটা জটিল সংখ্যা আমার কাছে আছে x + iy, ঠিক আছে, তার অনুবন্ধী হচ্ছে কত হবে? x - iy। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল করো। ঠিক আছে, তাহলে আমরা একটা জটিল সংখ্যা জানলে তার অনুবন্ধী জটিল সংখ্যাটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, ওকে। তো এখন আসো আমরা এগুলো তাহলে মুছি। তো পরেরটা আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন জটিল সংখ্যার মডুলাস নির্ণয়। তাহলে খেয়াল করো ভাইয়া, আমি যদি বলি একটা জটিল সংখ্যা আমার কাছে আছে 3 + 4i, তো এই জটিল সংখ্যা যদি বলে এই জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু কোনটা? এটার প্রতিরূপী বিন্দু দেখো, এটার প্রতিরূপী বিন্দু। সো ভাইয়া খেয়াল করবো, এটার প্রতিরূপী বিন্দু মানে সে বাস্তব অংশের মান কত বলে এখানে? এখানে বাস্তব অংশের মান হচ্ছে 3, কাল্পনিক অংশের মান কত? কাল্পনিক অংশ মানে আই এর সহগ, আই এর সহগ হচ্ছে কত? 4। তাহলে এটার প্রতিরূপী বিন্দু বলবো আমরা 3,0। আমাকে যদি বলি -5i এর প্রতিরূপী বিন্দু কত? তাহলে এটার প্রতিরূপী বিন্দু আমরা কত বলবো? বলো এখানে কি কোনো বাস্তব অংশ আছে? না। তাহলে বাস্তব অংশ না থাকলে বাস্তব অংশের মান 0। কাল্পনিক অংশ কত? আই এর সহগ কত? -5। তো এটা হচ্ছে তার প্রতিরূপী বিন্দু। তো কোনো একটা জটিল সংখ্যা দেওয়া থাকলে আমি তার প্রতিরূপী বিন্দু বের করতে পারবো না? অবশ্যই পারবো। ঠিক আছে, এখন আসো আমরা মডুলাস এবং আর্গুমেন্ট বের করা শিখি। ধরো আমার কাছে একটা জটিল সংখ্যা আছে, ধরো এটা হচ্ছে জটিল সংখ্যা, এই জটিল সংখ্যা বললাম x + iy। তো তুমি ভাইয়া এটুকু তো শিওর এই জটিল সংখ্যাটা ভাইয়া কোন চতুর্ভাগে আছে বলতে পারবা? এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে যদি থাকে তাহলে আমরা এটার মডুলাসকে আর দিয়েও প্রকাশ করি, অথবা জেড এর দুই পাশে দুটা এরকম মডুলাস চিহ্ন দিয়েও প্রকাশ করি। সো কোনো একটা জটিল সংখ্যার মডুলাস বের করার ফর্মুলা শুনো, কোনো একটা জটিল সংখ্যার মডুলাস বের করার ফর্মুলা হচ্ছে তার বাস্তব অংশের উপর স্কয়ার করবা প্লাস কাল্পনিক অংশের উপর স্কয়ার করবা। এখানে বাস্তব অংশ কোনটা? x, তাহলে x এর উপর স্কয়ার করো প্লাস কাল্পনিক অংশের উপর স্কয়ার করবা। কাল্পনিক অংশ কিন্তু i y না, এটা অনেকে ভুল করে। কাল্পনিক অংশ i এর সহগটা, তাহলে i এর সহগ কত? y, তাহলে y এর উপর স্কয়ার করবা। তাহলে এটা আমাদের এই জটিল সংখ্যার মডুলাস। তো মডুলাসকে অনেকভাবে প্রকাশ করা হয়, আর দিয়ে প্রকাশ করা হয়, তারপর মডুলাস অফ জেড দিয়ে প্রকাশ করা হয়, তারপর MOD অফ জেড, মডুলাস অফ জেড এটাও প্রকাশ করা হয়। আচ্ছা, এটা প্রথম চতুর্ভাগে আর্গুমেন্ট বের করার ফর্মুলা দেখো, আর্গুমেন্ট অফ জেড। প্রথম চতুর্ভাগে আর্গুমেন্ট বের করবা tan ইনভার্স মডুলাস y/x এই সূত্র দিয়ে। তাহলে প্রথম চতুর্ভাগে আর্গুমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে tan ইনভার্স মডুলাস y/x। y কি? জটিল সংখ্যার কাল্পনিক অংশ ডিভাইড বাই x কি? জটিল সংখ্যার বাস্তব অংশ। তো এখানে কাল্পনিক অংশ তারপর হচ্ছে বাস্তব অংশ এগুলো নেগেটিভ হতে পারে, বাট তুমি যখন tan ইনভার্স এখানে নেগেটিভ মান বসাবা তোমাকে এগুলো পজিটিভ হিসেবে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো আরেকটা জটিল সংখ্যা আমি যদি বলি, ধরো ভাইয়া -x + iy। তো তুমি বুঝতেছো এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ তাই না, আর এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। সো দ্বিতীয় চতুর্ভাগে মডুলাস বের করার ফর্মুলা সেম, মডুলাস অফ বাস্তব অংশের উপর স্কয়ার। তাহলে -x এর উপর যদি স্কয়ার করো তাহলে s স্কয়ার, কাল্পনিক অংশ y এর উপর স্কয়ার করো। আচ্ছা এখানে আর্গুমেন্ট কোনটা? এটা আর্গুমেন্ট হচ্ছে মনে রাখবা ভাইয়া, এই যে দ্বিতীয় চতুর্ভাগে কোনো জটিল সংখ্যা থাকলে এটা চিনবা কেমনে? বাস্তব অংশ হবে ঋণাত্মক, কাল্পনিক অংশ হবে ধনাত্মক। তাহলে এটা হচ্ছে তোমার দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স y/x। বুঝতেছো? ওকে, এবার আসো এবার তৃতীয় চতুর্ভাগে দেখো, তৃতীয় চতুর্ভাগে জেড কেমনে বুঝবা? বাস্তব অংশও ঋণাত্মক, কাল্পনিক অংশও ঋণাত্মক, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। তাহলে এখানে মডুলাস অফ জেড বের করার ফর্মুলা সেম, √s² + y²। আর এখানে ভাই আর্গুমেন্ট বের করার একটু সতর্ক, দেখো আর্গুমেন্ট এখানে বের করার জন্য একটু সতর্ক। আমরা তৃতীয় চতুর্ভাগে আর দ্বিতীয় চতুর্ভাগে আমরা আর্গুমেন্ট বলতে সাধারণত মুখ্য আর্গুমেন্টকে বুঝি। আর্গুমেন্ট বলতে মুখ্য আর্গুমেন্ট, আর মুখ্য আর্গুমেন্ট কোনটা? যেখানে রোটেশন কম হয়। যেমন তোমাকে আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে শোনো, মনে করো আমার এটা হচ্ছে x অক্ষ, এটা z অক্ষ। তো আমার মনে করো একটা
একটা জটিল সংখ্যা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে। তাহলে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করলে দেখো তো এই দিক থেকে তোমার যদি ঘুরে আসো এইটা আর এটা রোটেশনটা বেশি হচ্ছে না, আর তার চেয়ে এইদিকে যদি ঘুরে আসো রোটেশনটা কম, তাহলে এইটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট। এটাকে বলা হয় কি মুখ্য আর্গুমেন্ট। সো আমরা তৃতীয় চতুর্ভাগে আসলে মুখ্য আর্গুমেন্ট বের করি। আমরা তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগে মুখ্য আর্গুমেন্ট। সো মুখ্য আর্গুমেন্ট হচ্ছে কি -পাই প্লাস tan ইনভার্স y/x। ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে কোনো একটা যদি জটিল সংখ্যা থাকে তার আর্গুমেন্ট বের করার ফর্মুলা। ঠিক আছে, তাহলে তার আর্গুমেন্ট কেমনে বের করবা, -পাই প্লাস tan ইনভার্স y/x। ঠিক আছে, এখন ধরো যদি চতুর্থ চতুর্ভাগে কোনো একটা বিন্দু দিই, তাহলে চতুর্থ চতুর্ভাগে জটিল সংখ্যা কেমনে চিনবা, বাস্তব অংশ হবে পজিটিভ আর কাল্পনিক অংশ হবে নেগেটিভ, তার আর বের করার ফর্মুলা সেম। আচ্ছা, এটার আর্গুমেন্ট হবে কি, এটার আর্গুমেন্ট হবে মডুলাস অফ z ইকুয়াল টু শুনো -tan ইনভার্স y/x। এই যে এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। তাহলে চতুর্থ চতুর্ভাগে আমরা আর্গুমেন্ট বের করবো কিভাবে, -tan ইনভার্স y/x। ক্লিয়ার? তো আমরা ভাইয়া এই আর্গুমেন্ট এবং এই আর্গুমেন্ট যেগুলো বের করতেছো এগুলো হচ্ছে বলা হয় মুখ্য আর্গুমেন্ট। এগুলোকে বলা হয় কি মুখ্য আর্গুমেন্ট। ঠিক আছে, এইগুলো মুখ্য আর্গুমেন্ট অবশ্যই। এই যে এটাও মুখ্য আর্গুমেন্ট। আচ্ছা, সো মুখ্য আর্গুমেন্ট কাকে বলতে পারো সেটা আমি বুঝাচ্ছি। দেখো মুখ্য আর্গুমেন্ট এগুলো হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট। ঠিক আছে, তো মুখ্য আর্গুমেন্টের সত্যটা লিখো, এমসিকিউতে আসেটা। মুখ্য আর্গুমেন্টের সত্যটা লিখো, মুখ্য আর্গুমেন্টের শর্ত। এটা ভাইয়া এমসিকিউতে আসে। ঠিক আছে, সো একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। হ্যাঁ, মুখ্য আর্গুমেন্টের শর্ত হচ্ছে -পাই থেকে বড় এবং +পাই এর সমান বা তার থেকে ছোট। এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্টের শর্ত। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে মুখ্য আর্গুমেন্টের শর্ত হচ্ছে কি, মুখ্য আর্গুমেন্ট যদি কোণের মানটা -180 চেয়ে বড় হয় এবং +180 সমান বা তার চেয়ে ছোট হয়, তাহলে ওই অ্যাঙ্গেলগুলোকে আমরা বলবো মুখ্য আর্গুমেন্ট। সো দেখো আমি এখানে যতগুলো কোণ বের করছি সবগুলো কিন্তু এই রেঞ্জের মধ্যে আছে। এই জন্য সবগুলোকে আমরা কি বলতেছি, মুখ্য আর্গুমেন্ট। সো আমাদের যখন জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে দিবে, সো এখানে আর্গুমেন্ট যদি লেখা থাকে তাহলে তুমি বুঝবে এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। এটা হচ্ছে আমাদের কি মুখ্য আর্গুমেন্ট। ক্লিয়ার? তাহলে মুখ্য আর্গুমেন্টের সত্যটা মনে রাখবা। আচ্ছা, আরেকটা বিষয় যেটা জানা দরকার ভাই সেটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। লেখো, এটাও এমসিকিউতে লাগবে। সাধারণ আর্গুমেন্ট। তো সাধারণ আর্গুমেন্ট হচ্ছে কোনটা, সাধারণ আর্গুমেন্ট সূত্র হচ্ছে এরকম 2n পাই প্লাস থিটা। এখানে থিটার পরিচয় হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। এটা লিখে রাখো, এটা লাগবে আমাদের, মুখ্য আর্গুমেন্ট। ঠিক আছে, তো কখনো যদি তোমাকে সাধারণ আর্গুমেন্ট বের করতে বলে তাহলে সাধারণ আর্গুমেন্ট কেমনে বের করবা, 2n পাই প্লাস থিটা। থিটার পরিচয় কি, মুখ্য আর্গুমেন্ট। অর্থাৎ তোমাকে কোনো একটা জটিল সংখ্যার যদি বলে আর্গুমেন্ট বের করো, তো আর্গুমেন্ট বলতে মুখ্য আর্গুমেন্ট বের করবা। আর যদি বলে সাধারণ আর্গুমেন্ট বের করো, তখন তুমি শুরুতেই মুখ্য আর্গুমেন্ট বের করবা। সেই মুখ্য আর্গুমেন্ট যদি বের করতে পারো তাহলে সাধারণ আর্গুমেন্ট কোনটা হবে, 2n পাই প্লাস থিটা মানে মুখ্য আর্গুমেন্ট। বুঝতে পারছো? ওকে, তো দেখো আমার পরের স্লাইডে সুন্দর করে এখানে লিখে রাখছি। দেখো এই যে, আচ্ছা এটা আবার মনে রাখার তোমাকে টেকনিকটা বলি ভাইয়া। দেখো বুঝো, এটা কি, এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। লক্ষ্য করো প্রত্যেকটার জন্য দেখো মডুলাসটা সেম। ওকে, মডুলাসটা সেম, সূত্রটা সেম, কিন্তু আর্গুমেন্টের সূত্র ভিন্ন। সো আর্গুমেন্টটা মনে রাখবে কীরকম, দেখো এটা প্রথম চতুর্ভাগে আর্গুমেন্ট কত, tan ইনভার্স মডুলাস y/x। আর ঠিক তার নিচে হচ্ছে কি চতুর্থ চতুর্ভাগ। তাহলে চতুর্থ চতুর্ভাগের আর্গুমেন্ট বের করে এর একটা মাইনাস বসাবা। দেখো জাস্ট এটার আগে একটা মাইনাস চিহ্ন, তাহলে আর্গুমেন্ট -tan ইনভার্স y/x। ক্লিয়ার? এবার আসো এর পরেরটা দেখো তো ভাইয়া, এর পরেরটা এটা দ্বিতীয় চতুর্ভাগ। দেখো দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট কোনটা, লক্ষ্য করো আর্গুমেন্ট পাই। দেখো পাই -tan ইনভার্স মডুলাস y/x। আর ঠিক তার নিচে হচ্ছে কি তৃতীয়। সো তৃতীয় আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে সামনে একটা মাইনাস দিয়ে দিবা। প্রথম চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ দেখো তো সামনে একটা মাইনাস দিলে তুমি চতুর্থ চতুর্ভাগেরটা পেয়ে গেছো। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের সূত্রটা মনে রাখলে তার সামনে একটা মাইনাস দিলে তুমি তৃতীয়টা পাবা। তো দেখো তার সামনে যদি একটা মাইনাস দাও তাহলে মাইনাস দিয়ে গুণ করলে দেখো -পাই আর এই মাইনাস মিলে কি হবে, প্লাস। তো তুমি এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, তো চলো এই টপিক থেকে কি কি এমসিকিউ আসতে পারে এবার আমরা এগুলো সলভে যাই, কেমন? ওকে, তো দেখো আমরা এবার আসো ধীরে ধীরে সবগুলো সলভ করি। ওকে, তাহলে দেখো, আচ্ছা দেখো ভাইয়া, ওকে এটা দেখো ভাইয়া, এটা সরি আমি একটু দেখি আগে কোনো কিছু মিস যায় কিনা একটু দেখতেছি। ঠিক আছে, ওকে আমি যেগুলো করাচ্ছি এইগুলো
দেখে দেন তোমরা বাসায় বাকিগুলো ট্রাই করবে। আচ্ছা, তো আমাদের দেখো এখানে দুইটা জরুরি সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে তোমার জেড, তাহলে জেড জরুরি সংখ্যা হচ্ছে কোনটা বলো তো? জেড জরুরি সংখ্যা হচ্ছে 2 + 3i। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি ভাইয়া, এটার আগে তোমাদেরকে ভাইয়া আরেকটা জিনিস একটু এনশিওর করে দেখো, এটা একটু খেয়াল করতো ভাইয়া, এটা একটু লাগবে, দেখো এই যে এটা একটু খেয়াল করবা, এই নোটটা একটু লক্ষ্য করো, আমি তোমাকে একটা চিত্র এঁকে বুঝাই, তোমাকে আমি একটা চিত্র এঁকে বুঝাই, বুঝো। আচ্ছা, এটা দেখো, ওকে দেখো, ধরো আমার একটা বাস্তব সংখ্যা আছে, একটু বুঝো, ধরো আমার একটা বাস্তব সংখ্যা, দেখো আমি কি লিখছি এখানে, বাস্তব ধনাত্মক বাস্তব সংখ্যার আর্গুমেন্ট, মানে এখানে শুধুমাত্র ধনাত্মক বাস্তব, ধরো ধনাত্মক বাস্তব সংখ্যা মনে করো তুমি 7 এখানে আছে, এখন বলো 7 যদি এই জায়গায় থাকে, আমরা আর্গুমেন্ট হিসাব করি কি বাস্তবকের ধনাত্মক দিকের সাথে কোন না, এই যে এটা হচ্ছে বাস্তবক্ষ, এটা হচ্ছে বাস্তবক্ষ, তাহলে বাস্তবকের ধনাত্মক দিকের সাথে কোন, তাহলে বলো এটা বাস্তবক্ষ, তাহলে এটা যদি বাস্তবক্ষ হয় তাহলে 7 তো এই জায়গায় আছে, তা ওই বাস্তবকের উপর আছে, তাহলে বাস্তবকের সাথে এটা কি কোনো কোন উৎপন্ন করছে না, তাহলে এটার আর্গুমেন্ট হবে 0। তাহলে মনে রাখবা, যদি ধনাত্মক বাস্তব সংখ্যা হয়, ধনাত্মক বাস্তব সংখ্যা হয়, তাহলে তার আর্গুমেন্ট অলওয়েজ 0 ডিগ্রি, অলওয়েজ কত ডিগ্রি? 0, শুধু যদি বাস্তব সংখ্যা থাকে। কেমন? এবার দেখো, এবার বাস্তব সংখ্যা বাট কেমন? ঋণাত্মক, তাহলে ঋণাত্মক বাস্তব সংখ্যার অবস্থান কোন দিকে? এইদিকে, এইদিকে -9 এদিকে, তাহলে এটা হচ্ছে বাস্তব, এইগুলো হচ্ছে বাস্তবক্ষ, তাহলে এটা বাস্তবকের ধনাত্মক সেট আর এটা বাস্তবকের ঋণাত্মক সেট, এটা ঋণাত্মক বাস্তব সংখ্যা না, তাহলে এটার অবস্থান হচ্ছে এই জায়গায়। দেখো এবার বাস্তবকের ধনাত্মক দিকের সাথে দেখো তো এই কোণটা উৎপন্ন করছে না, দেখুন এই কোণটা কত ডিগ্রি বলো? 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রিকে আমি চাইলে কি লিখতে পারি? পাই। তাহলে যদি বাস্তব সংখ্যা দেখো, শুধু বাস্তব সংখ্যা থাকলে এবং সেটা যদি ঋণাত্মক হয়, তাহলে চোখ বন্ধ করে তার আর্গুমেন্ট বসাবা পাই অথবা 180 ডিগ্রি। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে শুধু যদি বাস্তব সংখ্যা ধনাত্মক থাকে আর্গুমেন্ট 0, শুধু যদি বাস্তব সংখ্যা থাকে কিন্তু ঋণাত্মক সংখ্যা, তাহলে হবে 180 ডিগ্রি। এবার আসো, যদি ধনাত্মক কাল্পনিক সংখ্যা থাকে, অর্থাৎ শুধু কাল্পনিক সংখ্যা, শুধু কাল্পনিক সংখ্যা, কোনো বাস্তব সংখ্যা নাই, কোনো বাস্তব সংখ্যা নাই, শুধু কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা আই এর আগে সহগ যে কোনো কিছু থাকতে পারে, 2, 3, 4 যে কোনো কিছু সহগ, জাস্ট আই আছে কিনা দেখবা, শুধু যদি আই থাকে তার আগে সহগ যে কোনো কিছু থাকতে পারে। আমি মনে করি তোমাকে যদি 4 আই এর অবস্থান হচ্ছে এই জায়গায়, তাই না? এই যে এটা হচ্ছে অবাস্তবক্ষ, অবাস্তবকের কোন দিকে? ধনাত্মক দিকে, তাহলে বলতো তো এটা এই যে এইদিকে কত কম, মুখ্য আর্গুমেন্ট মানে রোটেশনটা কম, তুমি যদি এইদিকে রোটেশনটা নাও তাহলে তো বেশি হয়ে যাবে, তাই না? তাহলে আমি ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরতে হবে, সো ঘড়ির কাঁটা বিপরীত দিকে এগিয়ে এই জায়গায় পাবো, এটাকে 4i, এটাকে এগিয়ে পাবো, তো বলে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, এবং এটা পজিটিভ কোণ। কেন পজিটিভ বলতেছি? তুমি ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরছে এই জন্য। তাহলে শুধু যদি দেখো আই আছে, শুধু আই আছে সংখ্যা বাট পজিটিভ, তার সহগ যদি পজিটিভ হয় তাহলে তার চোখ বন্ধ করে তার আর্গুমেন্ট বলবা π/2। আর যদি আই দেখো কিন্তু তার সহগ নেগেটিভ, অর্থাৎ যদি এরকম হয়, ধরো আমি যদি বলি এই জায়গায় আমার একটা -5 আছে, এটার আর্গুমেন্ট কত? তাহলে তুমি যদি এটা এদিকে ঘুরে আসো তাহলে রোটেশনটা বেশি হয়ে যাচ্ছে, বাট মুখ্য আর্গুমেন্টের রোটেশনটা কম নিতে হবে, তাহলে বাস্তবকের সাথে আমাকে এই দিকে ঘুরতে হবে। এখন এই দিকে ঘুরলে ভাইয়া বলো তো, এইদিকে ঘুরলে তুমি ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছো না, সো ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরো কোনগুলো কি হয়? ঋণাত্মক, তাহলে এই কোণটা কত বলো? π/2, বাট ঘড়ির কাঁটার দিকে ঘুরছো তাহলে এটা কি হবে? -π/2, এই যে দেখো -π/2। এই 4টা জিনিস এমসিকিউর জন্য মনে রাখবা, ঠিক আছে? তো চলো এবার আমরা একটা একটা ম্যাথ দেখি। দেখো এই যে দেখো, এবার আসো, এই যে আমাকে বলছে এটার, খেয়াল করো সহজ এগুলো, জেড। আচ্ছা, জেড জরুরি সংখ্যা হচ্ছে কত? 2 + 3i, কেমন? আর আমাদের এখানে যে জরুরি সংখ্যা দিছে এখানে দেখো জেড বার দিছে একটা, খেয়াল করছো? জেড এবং জেড বারের মুখ্য আর্গুমেন্টটা চাইছে, ওকে? তাহলে জেড বারের কত হবে? জেড বারটা কত হবে বলো তো? 2, এইটার কাল্পনিক অংশ চিহ্ন পরিবর্তন, তাহলে -3i। এবার আমাদেরকে এই দুইটার বিয়োগফলের ফলে যে সংখ্যাটা থাকবে তার মুখ্য আর্গুমেন্ট, তাহলে চলো এটাকে বিয়োগ করে ফেলো, তাহলে জেড - জেড বার, তাহলে জেড হচ্ছে কত? 2 + 3i -2 - 3i, ওকে বিয়োগ করে দাও, তাহলে 2 + 3i -2 - 3i, তাহলে দেখো 2 2 কাটা যায়, তাহলে 3i যোগ করলে কত? 6i। এবার বলো সংখ্যাটা দেখো তো 6i শুধু কাল্পনিক সংখ্যা আছে, এবং কেমন কাল্পনিক সংখ্যা? ধনাত্মক কাল্পনিক সংখ্যা, তাহলে শুধু যদি কাল্পনিক সংখ্যা থাকে এবং ধনাত্মক হয় তাহলে তার আর্গুমেন্ট হচ্ছে π/2, তাহলে চোখ বন্ধ করে উত্তর হচ্ছে π/2। তো এখন চলো আমরা এই জরুরি সংখ্যার আর্গুমেন্টটা দেখি। দেখো ওখানে কি দেওয়া আছে? z = 1 - i হোল কিউব, ঠিক আছে? সো আমরা এখানে a - b হোল কিউব সূত্র দিতে পারি, তাহলে দেখো a - b হোল কিউবের সূত্র তোমাদের মনে আছে, সেটা হচ্ছে কি ভাই? a কিউব - 3a² b + 3ab² - b কিউব, মনে আছে?
তো এখানে এর ভূমিকা পালন করবে 1 আর বি ভূমিকা পালন করবে আই, তাই না? তো চলো এখানে এ কিউব মানে 1 এর উপর কিউব, ঠিক আছে, -3 এ স্কয়ার মানে কি 1, 1 এর উপর স্কয়ার করলে 1 ইন্টু বি, বি মানে আই। আচ্ছা প্লাস এখানে খেয়াল করতে পারে 3 এ মানে কত 1, আচ্ছা বি মানে কি বলো তো আই স্কয়ার মানে কি -1, তাহলে এখানে -3, ওকে মাইনাস এখানে দেখো আই কিউব, তাই না, আই কিউবের মান কত আমরা জানি -i, তাহলে মাইনাস জানা যায় প্লাস আই। তো দেখো এখন আলটিমেটলি কী থাকতেছে আমাদের জটিল সংখ্যা হিসেবে, তাহলে এখানে ভাইয়া -2 আর এখানে -2y। তো ভাইয়া দেখো এটার আর্গুমেন্ট চাইছে, এখন আমাকে কি বলতে পারবা এটা তৃতীয় চতুর্ভাগ, তাহলে তৃতীয় চতুর্ভাগ আর্গুমেন্ট বের করার ফর্মুলা কি -পাই প্লাস tan ইনভার্স মডুলাস y/x, তাহলে y মানে কি -2 আর x মানে -2। সো এটা -পাই প্লাস tan ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি, সো 45 ডিগ্রি আমি কীভাবে লিখবো 5/4। তো ভাই এখানে যদি 4 যদি লসাগু নাও তাহলে এখানে দেখো -4 পাই প্লাস পাই, তার মানে -3π/4, এটা হচ্ছে আমাদের আনসার। সেটা কোথায় আছে, এই যে এ নাম্বার আছে। সহজ না ভাই বিষয়টা, ঠিক আছে, পারা যাবে তো না? ওকে, সো এরপর দেখো এই যে এটার মুখ্য আর্গুমেন্ট চাইছে, তাহলে চলো এটাও আমরা অবশ্যই পারবো। দেখো এটাকে ভাই আমি একটু যদি লিখি তাহলে দেখো তো কি লেখা যায়, -1 দেখো √-3 মানে আসলে কি √-3 মানে √3 মানে কি √3 ইন্টু আই, এই যে এটা /2, সো আলাদা করে ফেলো -12 -i ইন্টু √3/2। আচ্ছা তো বুঝতেছো এটা কোন চতুর্ভাগে ভাইয়া, তৃতীয় চতুর্ভাগে, তাই না? সো তৃতীয় চতুর্ভাগে একটু আগে দেখছো আর্গুমেন্ট বের করার ফর্মুলা কি, তৃতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট বের করার ফর্মুলা -পাই প্লাস tan ইনভার্স y/x। আচ্ছা y মানে কি -√3/2 /x মানে কি -12, এই যে এটা। এখন দেখো তো ভাই এখানে কি থাকতেছে -পাই প্লাস tan ইনভার্স, তুই খেয়াল করতে পারো a2 আর a2 কিন্তু কাটা যায়, তাহলে কত থাকতেছে tan ইনভার্স √3। এখন আমরা জানি tan ইনভার্স √3 মানে কত 60 ডিগ্রি, সো 60 ডিগ্রিকে কীভাবে লিখি ভাইয়া π/3, সো 3 যদি লসাগু নাও তাহলে এখানে থাকবে -3π প্লাস পাই, তার মানে -2π/3, এই যে তাহলে -2π/3, এটা কোথায় আছে, এই যে ঘ নম্বরে। এখন যদি বলতো সাধারণ আর্গুমেন্ট, তাহলে বলো তো সাধারণ আর্গুমেন্ট কি শিখলাম মনে আছে তোমাদের? সাধারণ আর্গুমেন্ট সূত্র কি 2nπ প্লাস থিটা। দেখো এখানে মুখ্য আর্গুমেন্ট বলছে, যদি বলতো সাধারণ আর্গুমেন্ট তাহলে এটা বের করতাম 2nπ প্লাস থিটা মানে কি বলতো -2π/3, তাহলে মাইনাসে প্লাসে এখানে কি হবে -2π/3। তো এটা কখন উত্তর করব, যদি সাধারণ আর্গুমেন্ট চাই, ঠিক আছে ভাইয়া, পারবো? ওকে, যেমন দেখো এটা তোমাদের জন্য বাড়ির কাজ, এটা তোমরা আশা করি পারবা। এটার মুখ্য আর্গুমেন্ট চাইছে, বলো তো কত 1, বলো এটা পারো, বলো 1 -√3i, এটা কোন চতুর্ভাগে পড়ছে বলতে পারবা? এটা হচ্ছে চতুর্থ, তাহলে চতুর্থ চতুর্ভাগে আর্গুমেন্ট কি শিখছো ভাইয়া? চতুর্থ চতুর্ভাগে ভাইয়া কি আর্গুমেন্ট শিখাইছি -tan ইনভার্স y/x, তাহলে y হচ্ছে কোনটা -√3 আর x হচ্ছে 1, ওকে, তাহলে tan ইনভার্স √3 মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি কীভাবে লেখা হয় π/3, তাহলে ওটার উত্তর হচ্ছে -π/3, কোথায় আছে ঘ নম্বরে। সহজ না? আচ্ছা দেখি তো আর কি কি আসতে পারে, এই যে দেখো এই যে এটাও দেখো ভাইয়া। আচ্ছা সো চলো এটা আমরা একটু সলভে যাই। আচ্ছা এটার মডুলাস চাইছে, কিসের মডুলাস একটু দেখি তো, z1 বার। আচ্ছা তো একটু আমরা লিখি z1 মানে কি, আচ্ছা এখান থেকে দেখতে পারবা আমাদের চাইছে z1 বার, তাহলে z1 যদি 1 + 2i হয় তাহলে z1 বার কি হবে 1 - 2i, ওকে ভাইয়া। আচ্ছা পরেরটা কি z2, তাহলে z2 দেওয়া আছে এখানে, z2 হচ্ছে কি দেওয়া আছে 3 + i। আচ্ছা সো এই দুইটার কি বিয়োগফলের মডুলাস, তাহলে z1 বার z2, তাহলে z1 বার 1 - 2i মাইনাস এটা যদি বিয়োগ করো 3 - a + a - i, তাহলে দেখো এখান থেকে যদি বলি এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3। সো মডুলাস মানে কি ভাইয়া মডুলাস বলতে কি শিখাইছি বলতে পারবা? মডুলাস মানে কি √ বাস্তব অংশের উপর স্কয়ার, তাহলে বাস্তব অংশ -2 তারপর স্কয়ার করলে 4 প্লাস কাল্পনিক অংশের উপর স্কয়ার, কাল্পনিক অংশ কি -3, তাহলে -3 উপর স্কয়ার করলে 9, তাহলে এটা কত 9 আর 4 √13, তাহলে √13 কোথায় আছে, এই যে খ নাম্বার আছে, এটা হচ্ছে আনসার। পারা যাবে না ভাইয়া? বলো এগুলো কি কোডিং লাগতেছে তোমাদের? এগুলো কি কঠিন? সহজ তো না? ওকে এটা দেখো, আচ্ছা এটা দেখো এটা কতবার ইউনিভার্সিটি আসছে দেখো, এটার মান এবং নতি হবে। আচ্ছা মান বলতে মডুলাস বোঝাচ্ছে, আর নতি বলতে এই যে দেখো এখানে তোমাদের আমি ওয়ার্ডের সাথে একটু পরিচয় করে দিই। এখানে ভাইয়া নতি বলতে আসলে আর্গুমেন্টটাকে বোঝাই, নতি মানে আর্গুমেন্ট, অর্থাৎ আর্গুমেন্টে যে বাংলা সেটাকে বলা হয় নতি। আচ্ছা এটার, তাই না? চলো এর একটু সিম্পল মোডে নিয়ে যাই। কি দেওয়া আছে এখানে আই, তোমাদের একটু বলি তোমরা আশা করি পারবা। ভাইয়া দেখো তো একটু
আই ইনভার্স 1, তার মানে কি 1/i না, বা একটু আগে তোমাদেরকে শিখাইছি 1/i, 1/i এর মান কত, 1/i এর মান -i, তো এটার মান যদি -i হয় মাইনাস যাবে না যে প্লাস i, আশা করি বুঝছি। নিচেরটা দেখো তো i, ঠিক আছে। এবার দেখো এখানে একটু খেয়াল করবো ভাইয়া, এই যে এটা মানে কি বলো, এই দিকে থাকাও প্লাস, এটা প্লাস, এটা কত দেওয়া আছে একটু চিন্তা করে দেখো তো, 2 ডিভাইড বাই এটাকে কি লেখা যায়, i লেখা যায় না, 1 i ইনভার্স 1কে কি লেখা যায় বলো, 1/i না, এখন 1/i মানে কি -i, তার মানে কত -2i। দেখো এবার তাহলে উপরে হচ্ছে তোমার 2i, নিচে হচ্ছে তোমার -i, তাহলে দেখো i কাটা যায়, তাহলে হচ্ছে -2। আচ্ছা এটার মডুলাস কত, মডুলাস মানে কি বলছো, রুট ওভার বাস্তব অংশের উপর স্কয়ার, তাহলে রুট ওভার বাস্তব অংশ কি -2 হোল স্কয়ার, তো -2 মানে কত 4, √4 মানে 2। আচ্ছা আর্গুমেন্ট কত বলতে পারবা, এটার আর্গুমেন্ট কত ভাইয়া, তোমাদেরকে এটাও শিখাইছি ভাইয়া, এটা কি ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক ধনাত্মক, সরি বাস্তব সংখ্যা ঋণাত্মক, তাহলে ঋণাত্মক বাস্তব সংখ্যা হলে আর্গুমেন্ট কত ডিগ্রি, 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো উত্তর হচ্ছে আচ্ছা 180 ডিগ্রি, বা এটাকে আরেকটা ফরম্যাটে লেখা হয়, তবে পাইও লেখা হয়, তাহলে 2, পাই কোথায় আছে, আচ্ছা 2, পাই, আচ্ছা এটা কোথায় আছে, আচ্ছা একটু ভুল দিছে, এই যে এই জায়গায় একটু ভুল হয়েছে মনে হয়, এটা একটু ভুল হয়েছে বুঝছো, এটা তো 2, হবে, এটা তো 2, হবে, -2, আচ্ছা এটা অপশনটা মনে একটু ভুল হয়েছে ভাইয়া, এটা একটু ভুল হয়েছে, এটা আসলে 2, পাই এটা হবে, এই যে এটা হবে। মডুলাস কখনো ঋণাত্মক হয় না, এটা -2, পাই এটা হবে না, এটা হচ্ছে কত 2, পাই, এটা একটু ভুল হয়েছে, একটু ঠিক করে নিই। আচ্ছা সো পরেরটা দেখো, আচ্ছা দেখো এবার, আচ্ছা তোমাদেরকে পোলার আকার তো শিখাই নাই, এটা আগে ধরো আমরা পোলার আকার সম্পর্কে একটু জানি। পোলার, আচ্ছা জটিল সংখ্যা, আমরা জটিল সংখ্যাকে কার্তেশীয় আকারে কিভাবে লিখি ভাইয়া, x + iy, তাই না। আচ্ছা পোলার আকার মানে কি, এটার পোলার আকারটাকে কিভাবে লেখা হয়, r cos θ প্লাস i ইন্টু সাইন থিটা, এটাকে বলা হয় পোলার আকার, বুঝতেছো, এটাকে পোলার আকার বলা হয়, যেখানে আর হচ্ছে জটিল সংখ্যার মডুলাস নির্দেশ করে, আর টিটা হচ্ছে জটিল সংখ্যার আর্গুমেন্ট নির্দেশ করে। সো এটাকে অয়লারের ফরম্যাটে এরকম লেখা হয়, আর ইটে দেওয়ার আই থিটা, এটাকে বলা হয় অয়লারের সূত্র, এটাকে বলা হয় অয়লারের সূত্র, অয়লারের সূত্র, ঠিক আছে। তাহলে কার্তেশীয় আকার থাকলে আমরা এইভাবে পোলার আকারে লিখব, হয় আর ইন্টু cos θ প্লাস i ইন্টু সাইন থিটা লিখবো, আর যদি সংক্ষেপে লিখতে চাও আর ইন্টু ই টু দি পাওয়ার i থিটা, এটাকে অয়লারের আকার বলে। তাহলে চলো আমরা এখানে করি, এখানে আমাদের বলছে এটা পোলার আকার কত। আচ্ছা চলো আমাদের প্রথম কাজ হচ্ছে এটার মডুলাস বের করা। সো এটার মডুলাস ডেফিনেটলি তুমি পারবা, এটার মডুলাস হচ্ছে √2, বাস্তব অংশের উপর স্কয়ার প্লাস কাল্পনিক অংশের উপর স্কয়ার। আচ্ছা চল আর্গুমেন্ট একটু বের করি ভাইয়া, একটু চিন্তা করে দেখো তো এটা কোন চতুর্ভাগ আছে, দ্বিতীয় চতুর্ভাগে। সো দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট বের করার ফর্মুলা কি বলো, পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স, তাহলে y মানে কত 1 আর x মানে -1। সো দেখো পাই মাইনাস, বলো এটা মানে কি বলো 45 ডিগ্রি, কীভাবে লিখবো π/4। সো তুমি যদি এখান থেকে 4 যদি লসাগু নাও, তাহলে 4π - 5, তার মানে কত 3π/4। তাহলে এটার পোলার আকারটা কী হবে ভাইয়া বলতে পারবা, পোলার আকারটা কী হবে, আর মানে কত √2, তারপর cos θ, থিটার জায়গায় কত বসবে 3π/4 প্লাস i ইন্টু সাইন 3π/4, দ্যাট ইজ হচ্ছে পোলার আকার। সো যে কোনো যদি ম্যাথ দেয় তুমি এইভাবে করবা। তাহলে চলো এই অপশনটা খুঁজি আমরা, কোথায় আছে তোমার এই যে এখানে আছে, দেখো এই যে ঘ নাম্বারে √2 cos 3π/4 প্লাস i ইন্টু সাইন 3π/4। তো পোলার আকার বের করতে পারবা, এই যে সিম্পল আর ইন্টু cos θ প্লাস i ইন্টু সাইন থিটা। সো আর হচ্ছে জটিল সংখ্যার মডুলাস, আর থিটা হচ্ছে আর্গুমেন্ট। সো মডুলাস এবং আর্গুমেন্ট বের করে বসাই দিলে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো চলো আমরা পরের প্রশ্নতে যাই। যেমন দেখো এটা দেখো, আচ্ছা এটা খেয়াল করো, আচ্ছা তো এটার ব্যাখ্যাটা একটু বুঝো, এটাও তোমরা পারবা। তো আমাকে চাইছে প্রথমে কি জেড ইকুয়াল টু, সরি আমরা অন্য কালার দিয়ে লিখি। তো দেখো এখানে জেড ইকুয়াল টু কি দেওয়া আছে বা বলো i - 1, আচ্ছা এটা জেড বার কোনটা হবে, কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন, শুধু কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন, তাহলে এটা কাল্পনিক অংশের চিহ্ন পজিটিভ, তাহলে হবে -i, এটা -1, তাহলে এটা জেড বার, এটা ঠিক আছে, এটা ঠিক। ওকে, এবার এটার মডুলাস বলো, এটার মডুলাস কত হবে, √2 বাস্তব অংশের উপর স্কয়ার প্লাস কাল্পনিক অংশ, তাহলে -1 এর উপর স্কয়ার করলে 1, এখানেও 1, i এর শক 1 এর উপর স্কয়ার করলে 1, তাহলে √2 1 + 1 মানে কত √2, এটাও ঠিক।
আচ্ছা জেডের পোলার আকার। আচ্ছা সো তুমি দেখো এটার, আচ্ছা এটার পোলার আকারটা আমি কীভাবে বের করি একটু লক্ষ্য করো। আচ্ছা পোলার আকারটা আমরা বের করার ফর্মুলাটা দেখো, এটা আর, আর মানে কি, আর মানে হচ্ছে বুঝতেছো √2। আচ্ছা জেডের, আচ্ছা √2, আচ্ছা এটা আর্গুমেন্ট, আর্গুমেন্ট অফ জেড, আর্গুমেন্ট অফ জেড ভালো বুঝো, এখান থেকে লক্ষ্য করো। আচ্ছা এটা কোন চতুর্ভাগে পড়ছে বলতে পারবা, এটা কোন চতুর্ভাগে পড়ছে দেখো, এটা ভাইয়া এটাকে আমি যদি একটু ফর্মেট এরকম লিখি -1 + i, আশা করি তোমার আপত্তি থাকবে না। এটা যে কথা এটা একই কথা, তাই না? তো এটার পোলার আকার চাইছে, তো এটা কোন চতুর্ভাগে পড়ছে বলো তো ভাইয়া, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে। তো দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট বের করার ফর্মুলা কি, পাই মাইনাস tan ইনভার্স y/x, তাহলে y হচ্ছে 1 আর x মানে -1, তাহলে দেখো পাই মাইনাস এটা 45 ডিগ্রি π/4। সো এটা কত লিখবো, 4 যদি লসাগু নাও তাহলে কত থাকে বলো, 4 যদি লসাগু নাও তুমি এখানে থাকবে 4π - π, তার মানে 3π/4। আচ্ছা এটা না, এটা হবে না, ঠিক আছে, যেটার পোলার আকার কিন্তু এটা না। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পারছি। তাহলে সঠিক উত্তর 1 এবং 2। তাহলে 1 এবং 2 কোথায় আছে, এ নাম্বার, এই যে পারা যাবে ভাইয়া, এগুলো সহজ আছে না? এই যে এবার দেখো, এই যে এটা কি বলছে, এটার প্রতিরূপী বিন্দু এটার দ্বারা গঠিত। আচ্ছা জেড বার দ্বারা, লক্ষ্য করো জেড হচ্ছে তোমার 3i, তাহলে 3i এর প্রতিরূপী বিন্দু যদি বলতো তাহলে এটা হতো 0,3, কারণ কোনো বাস্তব অংশ নাই। আচ্ছা আঁকাবার চাইছে জেড বার মানে কি -3i, তাহলে এটার প্রতিরূপী বিন্দু কি হবে, বাস্তব অংশ 0, কাল্পনিক অংশ -3, তাহলে এটার উত্তর হচ্ছে 0,-3। তাহলে 0,-3 কোথায় আছে, খ নাম্বারে। আর যদি জেড দিয়ে দিত, জেড দ্বারা যদি বলতো তাহলে 0,3 এটা হইতো। একটু সাবধান, কেমন? আচ্ছা পরেরটা দেখো। আচ্ছা এটার এই যে দেখো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ মজার অঙ্ক চলে আসছে, জেড বারের সাধারণ আর্গুমেন্ট। ওকে দেখো, আচ্ছা জেড মানে কি 3i, আচ্ছা জেড বার, তাহলে জেড বারটা বের করে, জেড বার মানে -3i। তো ভাই আমাকে কি বলতে পারবা, ভাই তোমাদের এগুলো শিখাইছি, এটার আর্গুমেন্ট কত? তো একটু মনোযোগ দিয়ে শুনো, এটা হচ্ছে ঋণাত্মক কাল্পনিক সংখ্যা। ঋণাত্মক কাল্পনিক সংখ্যা হলে তার আর্গুমেন্ট, চোখ বন্ধ করে ভাই শিখাইছি, -π/2। তো সাধারণ আর্গুমেন্ট মানে কি 2nπ + θ। তো দেখো 2nπ, θর মান হচ্ছে কত, -π/2। তাহলে এটা হচ্ছে উত্তর, 2nπ - π/2 কোথায় আছে, 2nπ - π/2, এই যে এটা ক নাম্বারটা। দেখছো এগুলো কি কোডিং ম্যাথ বলো, এগুলো কি কোডিং ম্যাথ? এই যে এটা তোমরা করবা, এটা কি পারবা না? পারা যাবে কিনা বলো। আগে 1 - √3i, এটার আর্গুমেন্ট বের করবো আগে। আর্গুমেন্ট বলো এটা কোন চতুর্ভাগে আছে, চতুর্থ চতুর্ভাগে tan ইনভার্স y/x, তাহলে y মানে কত, √3, আর x মানে -1। সো মাইনাস tan ইনভার্স √3 মানে হচ্ছে π/3। তাহলে এটা সাধারণ আর্গুমেন্ট কোনটা, 2nπ + θ। তাহলে θর জায়গায় কত বসবে, θর জায়গায় এই যে -π/3। তাহলে 2nπ - π/3 কোথায় আছে, 2nπ - π/3, এই যে খ নম্বরে। তো বলো এগুলো কি কোডিং লাগতেছে, সহজ না ভাইয়া বিষয়গুলো? আচ্ছা তাহলে এই সংক্রান্ত বাকি ম্যাথগুলো তোমাদের দায়িত্ব এবার। আচ্ছা চলো এবার আমরা এখানে আরেকটা বিষয় দেখি, সেটা দেখো। দেখো ভাইয়া এই যে এটা দেখো, এই যে এটা একটুকে তুমি দেখছো, এটা আমার মুখস্থ বলতে পারবা। দেখো ভাইয়া তোমাদের এগুলো অনেকবার পড়াইছি তাই না, এই যে m, তারপর দেখো ক্রমিক m এর পর m+1, তারপর তার সাথে 1 যোগ হচ্ছে, আবার তার সাথে 1 যোগ, তাহলে দেখো 4টা পাওয়ার ক্রমিক সংখ্যা না, তাহলে i এর 4টা পাওয়ার যদি ক্রমিক সংখ্যা হয় যোগফল কত, 0, তাহলে উত্তর হচ্ছে c। উত্তর হচ্ছে কত, c, এই যে উত্তর হচ্ছে c। ঠিক আছে, তো এগুলো কি পারা যাবে না, অবশ্যই পারবা। আচ্ছা -i এর মডুলাস এবং আর্গুমেন্ট, এটার মডুলাস হচ্ছে 1, এটার মডুলাস হচ্ছে 1, এই যে এটার মডুলাস হচ্ছে 1, আর এটার আর্গুমেন্ট কোনটা জানো, এটার আর্গুমেন্টকে আমরা থিটা দিয়ে লিখতেছি, এটার আর্গুমেন্ট হচ্ছে -π/2, তাহলে 1, -π/2 কোথায় আছে, এই যে এখানে ক নাম্বারে। ঠিক আছে, ওকে তাহলে দুইটা টপিক গেল। এবার আসো, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এই যে এটা দেখো, এটা দেখো খুবই মজার, এবং এটা আমরা এমসিকিউতে খুব দ্রুত করব। আচ্ছা তো ভাইয়া এই যে অঙ্কগুলো আছে না, এই অঙ্কগুলো আমরা কীভাবে সলভ করি সেটার প্রসেসটা তোমাকে আগে দেখাই। দেখো অর্থাৎ এটাকে এই জটিল সংখ্যাকে a+ib আকারে প্রকাশ করতে হবে। a+ib আকারে মানে কি জানো, এই জটিল সংখ্যার হরে, দেখো এখানে হরে, এই যে হরে কোনো জটিল সংখ্যা থাকতে পারবে না, দেখো এটার হরে কোনো ধরনের জটিল সংখ্যা রাখতে পারবে না, এটাকে বলা হয় a+ib আকারে। সো আমরা দেখতেছি এটার হরে একটা কি আছে, জটিল সংখ্যা আছে, তাহলে আমাকে এটাকে a+ib আকারে নিতে হবে। অর্থাৎ লবে জটিল সংখ্যা থাকতে পারবে কিন্তু হরে জটিল সংখ্যা থাকতে পারবে না, এটাকে বলা হয় a+ib আকারে প্রকাশ। সো এটা কীভাবে করবা, লিখিততে আমরা কীভাবে করবো সেটা তোমাকে একটু বলি। যদি দেখো লবও একটা জটিল সংখ্যা, হরও একটা জটিল সংখ্যা,
তখন এই ম্যাথগুলো সাধারণত করবা হরে যে জটিল সংখ্যাটা থাকবে তার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করবা। হরে যে জটিল সংখ্যাটা থাকবে তার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করলে ম্যাথটা মিলে যাবে। তাহলে চলো আমরা এই জিনিসটা দেখাই তোমাদেরকে এবার। দেখো আচ্ছা ভাইয়া বলো, হরে যে জটিল সংখ্যা আছে তার অনুবন্ধ কোনটা? অনুবন্ধ হচ্ছে 3 + 4i। তাহলে 3 + 4i ইন্টু 3 - 4i। ওকে, তাহলে উপরে কত? 1 + 2i। এই যে নিচে যে হরের যে জটিল সংখ্যা তার অনুবন্ধী দিয়ে উপরে গুণ করবা 3 + 4i। দেখো ক্লিয়ার? এবার লক্ষ্য করো, এখানে চিন্তা করে দেখো তো, এটা a + b ইন্টু a - b। কিসের সূত্র? a স্কয়ার - b স্কয়ার। a মানে কি? 3a স্কয়ার মাইনাস b মানে কি? 4i হোল স্কয়ার। ঠিক আছে, এবার এখানে গুণ করে দাও। এখানে গুণ করলে 1 আর 3 গুণ করলে 3, তারপর প্লাস 4i, তারপর 2i দিয়ে গুণ করো, এখানে তোমার 6i, তারপর প্লাস 4 আর 2 গুণ করলে কত? 4 × 2 = 8, কিন্তু i স্কয়ার গুণ করলে -1, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস -8। এবার দেখো এখানে লক্ষ্য করো z = নিচে দেখো এখানে হচ্ছে 9, i স্কয়ার মানে কত? -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 4 স্কয়ার মানে 16। আর এখানে দেখো 3 আর এটা, তাহলে মানে -5, আর এখানে কত? 4, তাহলে এটা হচ্ছে 10i। তো এবার দেখো z = দেখো এবার এখানে হচ্ছে তোমার 25, আর এখানে আছে -5 + 10i। এই দুটাকে এবার আলাদা করো, তাহলে z = -5/25 প্লাস i ইন্টু 10/25। সো কাটাকাটি করলে 1/5 প্লাস i ইন্টু তোমার 2/5। এই যে, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তরটা। এই যে এটা, ঠিক আছে। এই যে এবার দেখো এটা a + iv আকারে প্রকাশ হয়ে গেল, দেখছো? a প্লাস, এই যে এটা হচ্ছে আমাদের a এর মান, দেখছো? এটা হচ্ছে a এর মান, এই যে a এর মান। তাহলে a এর মান কত? -1/5। আর i এর যে সহগ, সেটা b এর মান। i এর সহগটা কত বলো তো? i এর সহগ +2/5। তাহলে এখানে a হচ্ছে কোনটা? a হচ্ছে -1/5 আর b হচ্ছে তোমার 2/5। তো অনেক সময় এরকম বলে, ধরো তোমাকে এই জটিল সংখ্যাটা দিয়ে এরকম বলবে, এটা দিয়ে বলবে রিয়াল নাম্বার অফ জেড নির্ণয় করো, এই জটিল সংখ্যার বাস্তব অংশ নির্ণয় করো। তখন এই জটিল সংখ্যাকে আগে তোমাকে a + iv আকারে নিতে হবে। নেওয়ার পর রিয়াল নাম্বার অফ জেড, অর্থাৎ এই জটিল সংখ্যার বাস্তব অংশ কোনটা? 1/5। উত্তর হবে 1/5, -1/5। আবার অংশ বলবে i অফ জেড নির্ণয় করো, এই জটিল সংখ্যার কাল্পনিক অংশ নির্ণয় করো। তাহলে তোমাকে আগে এটাকে a + iv আকারে নিতে হবে। নেওয়ার পর বলো এটার কাল্পনিক অংশ কত? 2/5। আবার অনেক সময় বলে এই জটিল সংখ্যার বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের সমষ্টি নির্ণয় করো। তাহলে বলো কাল্পনিক অংশ কোনটা? 2/5, বাস্তব অংশ কোনটা? -1/5, তাদের যোগফল নির্ণয় করো। পারবা না এই ধরনের ম্যাথ আসলে? তাহলে এই ধরনের যত ম্যাথ আসবে তুমি এগুলোকে কীভাবে সলভ করবা? হরে যে জটিল সংখ্যাটা থাকবে তার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করবা। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তো চলো তোমাদেরকে এবার এটার এমসিকিউ শর্টকাটটা শেখাবো। লিখিত তো পারবা, এমসিকিউ শর্টকাটটা শেখাবো। চলো এমসিকিউ শর্টকাটটা দেখো। এই যে এমসিকিউ শর্টকাট দেখো ভাইয়া, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, দেখো। আচ্ছা, তো এটা এই যে a + iv আকারে প্রকাশ, এমসিকিউ শর্টকাটটা এই যে তোমাকে একটা জটিল সংখ্যা দিয়ে দিল, উপরেও জটিল সংখ্যা, হরেও জটিল সংখ্যা। সো এটা শর্টকাটের জন্য তুমি দুইটা চিত্র মনে রাখবা। একটা হচ্ছে তোমার এই যে ঘরের চিত্র, এই যে চতুর্ভুজ সিস্টেমের চিত্র, বর্গাকার চিত্র, ভিতরে প্লাস, আর এখানে +i দিয়ে এই দিক থেকে গুণ করবা, এদিক থেকে গুণ করবা, ত্রিভুজ আকৃতির এদিক থেকে গুণ, তারপর মাইনাস দিয়ে এদিক থেকে গুণ করবো। ঠিক আছে, তো আমরা তোমাদের দেখাই, আগে বুঝবা, তাহলে আগে বুঝো, তাহলে তোমাদের কাছে সহজ লাগবে। দেখো আমি আগে ভাইয়া তোমাদেরকে বুঝাই, দেন হচ্ছে সহজ লাগবে। দেখো আগে এই যে এই দিক, এই গড়টা এখানে আঁকো, এই যে গড়টা আঁকবা, এই যে গড়টা আঁকতেছি, দেখো ভাইয়া, এই যে আঁকতেছি, দেখছো? এবার আসো, গড়টা এখানে আসো। এবার দেখো উপরে দেখো তো, এইদিকে গুণটা কার সাথে হয়েছে? a এবং c, তাদের সহগগুলো। তাহলে এখানে সহগ হচ্ছে +a, এখানে সহগ হচ্ছে +c, দুটা গুণ করলে ac গুণ করছো, মাঝখানে কি দিব? প্লাস। আচ্ছা দিলাম। এবার এদিকে এসে দেখো তো গুণ করতেছে কি? i এর সহগগুলো না, এখানে i এর সহগ কত? b, এখানে i এর সহগ d, তাহলে গুণ করলো কত? vp। ক্লিয়ার? দেখো দুইটা গিয়ে ছেদ করছে c এবং কাকে? d কে, তাদের বর্গের যোগফল c² + d², যে দুইটাকে গিয়ে ছেদ করতেছে তাদের বর্গের যোগফল। ঠিক আছে, তারপর +i, এরপর বাকিটা দেখো, এটা দেখাই, দেখো আমি এটুকু এবার মুছে দিচ্ছি। দেখো এবার দেখো, এবার এই কালারটা নেই, দেখো এবার দেখো এই দিক থেকে, দেখো এই দিক থেকে গুণটা, এই দিক থেকে প্রথম হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয়, তাহলে এদিক থেকে গুণ করবে। দেখো এদিক থেকে গুণ, এই যে জাস্ট সহগগুলো নিয়ে গুণ করবো, এই যে গুণ করতেছি,
তাহলে আই এর সহগ হচ্ছে বি আর এখানে সহগ হচ্ছে সি, গুণ করো তো, গুণ করলে কত ভি সি। তারপর কি বলছিলাম মাইনাস, তারপর দ্বিতীয় হচ্ছে এই দিক থেকে গুণ, এই যে এই বরাবর গুণটা করো, এই বরাবর গুণটা করো, সহগগুলো শুধু সহগগুলো ক্লিয়ার, এখানে আই না শুধু সহগগুলো, এখানে এ এখানে ডি, তাহলে গুণ হলো কি এ ডি। এবার দেখো এই দুইটা তীর গিয়ে ছেদ করছে কাকে, সি এবং ডিকে, তাহলে এদের বর্গের যোগফল সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, এই যে এই শর্টকাটটা, তুমি যদি এই শর্টকাটটা ভাই মনে রাখো না, এই ম্যাথগুলো খুব দ্রুত করতে পারো। যেমন আমি একটা যে ম্যাথটা করছি এটা তোমাকে দেখাই, এই যে এই ম্যাথটা 1 + 2i 3 - 4i, দেখো এই ম্যাথটা তোমাদেরকে করে দেখাই, তাহলে তোমাদের কাছে সহজ লাগবে। আচ্ছা আমি এই জায়গায় করি, কত বলছি 2 + 3i, তারপর 3 - 4i, 3 - 4i। আচ্ছা তো ভাইয়া দেখো আগে হচ্ছে তোমার বাস্তব অংশ নির্ণয় করবো। সো বাস্তব অংশ কীভাবে নির্ণয় করবো ভাইয়া, এই যে এই গুণ এটা, এটার সাথে এটা গুণ। তো দেখো গুণটা খুবই সহজ, 2 আর 3, এটাও প্লাস এটাও প্লাস, 3 × 2 = 6, মাঝখানে কিন্তু প্লাস, এই যে বর্গাকারে মাঝখানে প্লাস। এবার আসো এখানে 3 এখানে -4, তাহলে 3 আর -4 গুণ করতো -12, তাহলে এখানে -12। নিচে গিয়ে দেখো কাকে ছেদ করছে 3 এবং 4কে, তাদের বর্গের যোগফল। ধরো 3² করলে 9 প্লাস 4² করলে 16, তারপর মাঝখানে প্লাস, এই যে দেখো মাঝখানে প্লাস, তারপর আই দিব, এরপর দেখো এরপর গুণটা দেখো, এরপর আমরা এই কালারটা নিই, এরপর গুণটা কি এদিক থেকে দেখো, প্রথম হচ্ছে এদিক থেকে, তাহলে গুণ করো, এই যে এদিক থেকে গুণ করো, বলো গুণ করলে 3 × 3 = 9, সূত্রে একটা মাইনাস, এই যে মাইনাস, বর্গাকারে প্লাস, ত্রিভুজে মাইনাস, তারপর এদিক থেকে গুণ, এই যে দিক থেকে গুণ করো, বলো গুণ করলে 2 আর -4 গুণ করলে কত -8, তাহলে -8 +8, কাকে গিয়ে ছেদ করছে 3 এবং 4, তাদের বর্গের যোগফল কত 9 + 16। এবার দেখো মিলে গেছে ভাইয়া, এবার বলো মিলে গেছে, এটা কত -6 কিরে। আচ্ছা একটু আমরা দেখি এটা কি ঠিক আছে, দাঁড়াও তো, ও হোরে এই এটা বলেছে তো, তোমরা বলবো না ভাই এটা 1 আর আমি দিয়ে দিছি কত 2, দেখছো কি কারবার, এটা 1, এটা বলবা তো এটা 1, সরি এটা 1, তাহলে ওটা 1 হলে দেখো এদিকে গুণ হবে 3, এটা গুণ হবে 3, এই যে এদিক থেকে গুণ হলে এটা হচ্ছে 3, ঠিক আছে 3, ওকে। আর বাকি আচ্ছা এটা দেখি, দেখছো কি এটা 2i আর আমি কি দেখছি দেখো 3i, সব জায়গায় ভুল করে ফেলছি, সব জায়গায়, এটা কেমন কথা রে, এটা হবে 2i, ঠিক আছে। এবার ঠিক করে দেখি, তাহলে এটা হচ্ছে তোমার 3 আর দিকে গুণ করলে তোমার এটা সূত্রে প্লাস ছিল একটা, তাহলে 4 × 2 = 8, তাহলে কেন হবে 8, এটা হবে 8। কি করছে এটা, কি করছে এগুলো, আমি কি করতেছি এগুলো, হ্যাঁ ঠিক আছে ওকে। এবার আসি, এবার এটা তো ঠিক করতে হবে তাই না, তাহলে এদিকে তুমি যদি গুণ করো, প্রথম এদিক থেকে গুণ, 2 আর 3 গুণ করলে কত 6, 2 আর 3 গুণ করলে কত 6, ঠিক করো তো 6, আর তারপর এদিক থেকে গুণ, সূত্র একটা মাইনাস, তাহলে 1 আর -4 গুণ করলে কত -4, তাই না, তাহলে মাইনাসে প্লাস, দেখো আচ্ছা তোমাকে আমি বুঝাই জিনিসটা সহজ থেকে, এটা মাইনাস তো, তুমি যখন এদিক থেকে গুণ করছো, অর্থাৎ এই প্রথম এদিকে গুণ করছো তো 3 × 2 = কত 6 দিছো, তারপর দ্বিতীয় হচ্ছে এদিক থেকে, তাহলে 1 আর -4 গুণ করলে -4, তাহলে -+4, এবার হবে এখানে হচ্ছে তোমার -5, এটা 25 প্লাস i ইন্টু এটা হচ্ছে কত 10, এটা 25, দেখো মিলে গেছে, আমরা প্রথম আসলে ভুল করে ফেলছি, হ্যাঁ এটা -1/5 প্লাস i ইন্টু 2/5, তাহলে এই শর্টকাটটা মনে রাখবা, সবার চেয়ে দ্রুত করতে পারবে ম্যাথ, ঠিক আছে। চলো এবার শর্টকাটটা দিয়ে কি ম্যাথ করা যায় দেখি, এই যে দেখো এই যে প্রথম চলে আসছে a + i বিয়োগ করে a ও b বাস্তব সংখ্যা হলে b এর মান নির্ণয় করো। আচ্ছা b মানে i এর সহগটা চাইছে, তাহলে চলো কিভাবে করব ভাইয়া, কিভাবে করবো দেখো ভাইয়া দেখাই তোমাদের আগে, 2 + 3i 2 + 3i 2 - i, আমার ভুলটা একটু বেশি হইতো এই জন্য ভালো করে চেক করতেছি, তাহলে দেখো এই যে এই দিক থেকে গুণ, তারপর এদিক থেকে গুণ, সরি এটা 1, এটা সহগ হচ্ছে 1, এই যে এটার সে এটা এদিক দিয়ে গুণ, ক্লিয়ার। এবার আসো তাহলে গুণটা কীভাবে করবো দেখো, বলো এখানে 2 × 2 = কত 4, সূত্রের প্লাস 3 আর এখানে সহগ -1, তাহলে 3 আর -1 গুণ করলে কত -3, তাহলে এটা -3, কাকে গিয়ে ছেদ করছে 2 এবং 1কে, তাহলে 2 ² 1 ² 2 ² কত 4 প্লাস 1 ² কত 1, তারপর প্লাস i দিয়ে যখন গুণ করবা তখন গুণটা ভাইয়া কোন দিক থেকে বলো, গুণটা করবা এই যে প্রথম গুণটা এদিক থেকে বলো, গুণ করলে 3 × 2 = কত 6,
3 2 6, তারপর মাঝখানে মাইনাস, এবার গুণ করবা এদিক থেকে, তাহলে এদিকে গুণ করলে এদিকে 2, এদিকে -1, তাহলে -2, তাহলে মাইনাস যাবে যে +2, নিচে 2 এবং 1 এখানে -1কে গিয়ে চেক করছে, তাদের বর্গের যোগফল, তাদের বর্গের যোগফল 4 + 1। তো দেখো আলটিমেটলি কত আসতেছে, এখানে আসতেছে তোমার 1 আর এখানে আসতেছে 5, তারপর প্লাস i ইন্টু এখানে আসতেছে তোমার কত 6 আর 2 8, আর এখানে আসতেছে 5, তাহলে এবার বলো এর মান হচ্ছে 1/5 আর বির মান কত 8/5, তাহলে বির মান 8/5, তাহলে বির মান 8/5 কোথায় আছে, এই যে ঘ নম্বরে। বলো এই জিনিসটা তোমার কাছে যদি জানা থাকে শর্টকাটটা সবার চেয়ে আগে করতে পারবা, ঠিক আছে। দেখো ভাইয়া এই যে এবার এটা দেখো, আচ্ছা এই জটিল সংখ্যার তোমাকে আর্গুমেন্ট কত হবে চাইছে। আচ্ছা চলো, আচ্ছা আগে আমরা এটা দেখি, এটা একটু এটাকে পারবা প্রথমে একটু কাটাকাটি করে সহজ করতে পারকি। এটা দেখো ডিউতে আসছে, অনেক জায়গায় আসছে, ঠিক আছে। তো দেখো প্রথমে আমাদের কি দেওয়া আছে এখানে, লক্ষ্য করো এখানে 1 + i হোল স্কয়ার, তাই না। আর এই জিনিসটাকে কি লেখা যায় দেখো তো, এই জিনিসটা কীরকম লেখা যায়, i -1 হোল স্কয়ার তার উপর আবার স্কয়ার। আশা করি কারো আপত্তি থাকবে না, লিখতে পারি তো, এটা একই কথা। এবার আসো উপর দুই সূত্র a + b স্কয়ার সূত্র, a + 2ab + b স্কয়ার। আচ্ছা এখানে সূত্র দাও a স্কয়ার - 2ab + b স্কয়ার, ওকে। এবার দেখো ভাইয়া, আচ্ছা তুমি দেখো i স্কয়ার মানে -1, এটা কাটা যায়, তাহলে এখানে থাকতেছে 2i। এবার দেখো i স্কয়ার মানে -1, তাহলে -1 এই -1 এই 1 কিন্তু কাটা যায়, তাহলে -2i হোল স্কয়ার, এবং -2 উপর কত স্কয়ার করলে কত 4, আর i স্কয়ার উপর স্কয়ার করলে কত -1, তাহলে এটা -4, তাহলে কত থাকতেছে দেখো কাটাকাটি করলে i ডিভাইড বাই -2, তারপর আলটিমেটলি কত -12i। আচ্ছা এটার আর্গুমেন্ট কত, তো দেখো তো এটা কি i আছে তাই না, কেমন এটা শুধু কাল্পনিক সংখ্যা বা ঋণাত্মক কাল্পনিক সংখ্যা। সো ঋণাত্মক কাল্পনিক সংখ্যার আর্গুমেন্ট কত -π/2, কোথায় আছে গ নম্বরে। কোডিং এগুলো বলো, কোডিং এই যে অ্যাডমিশন আসামে দেখছো কত সহজ ম্যাথ। চলো এবার এটা দেখো, এটা আশা করি পারবা। তো তোমাদের এই ধরনের ম্যাথ কিন্তু করাইছি, অলরেডি অনেকবার করানো হয়েছে। দেখো তোমার বিশেষ সেটা পারবা। দেখো ভাই এখানে প্রথমে দেখো তুমি এই যে আগে আমাকে বলো এখানে i ইনভার্স, দেখো আমি একটু সরাসরি করে দিই, হ্যাঁ i ইনভার্স 1 মানে কি 1/i, 1/i এর মান কত -i, তাহলে -i যোগ করলে -2i। আচ্ছা পরেরটা দেখো, এখানে দেখো এটা লক্ষ্য করো i ইনভার্স 1 মানে কি -i, তাহলে এখানে কি -2i + i, তাহলে কত থাকতেছে দেখো এখানে থাকতেছে -2i আর এখানে থাকতেছে তোমার -i। সো i মাইনাস কাটা i কাটা, তাহলে কত 2, কি চাইছে এটার এর মান হচ্ছে কত 2 কোথায় আছে ডি নাম্বারে, বলো পারবা না। আচ্ছা সো পরেরটা এই যে এটা আসো, এটা ইম্পর্টেন্ট আছে, এটা আমরা সলভে যাই। দেখো কি কি দেওয়া আছে একটু চিন্তা করবা। আচ্ছা এই জটিল সংখ্যা দেওয়া আছে, z দেওয়া আছে, z = কত দেওয়া আছে বলো 1 ডিভাইড বাই কত 2 + i। আচ্ছা প্রথমে বলছে এই অনুবন্ধী জটিল সংখ্যা কোনটি, প্রথমে ভাই এটাকে a + ib, অর্থাৎ হরে কোনো জটিল সংখ্যা রাখতে পারবে না। তো হরে যদি জটিল সংখ্যা রাখতে না চাও তাহলে কি করবা, এটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ, তাহলে এটার অনুবন্ধী কি, এটার অনুবন্ধী হচ্ছে 2 - i, তাহলে উপরে 2 - i দিয়ে গুণ করবা, ঠিক আছে। তো হরে কোনো জটিল সংখ্যা রাখতে পারবে না, এটা হচ্ছে মেন সত্য, বুঝছো। আচ্ছা তো এটা দেখো a + b * a - b, a মানে কি 2, 2 এর উপর স্কয়ার করলে 4, মাইনাস b মানে কি i স্কয়ার উপর করলে -1, তাহলে মাইনাস জানা যায় +1, আর উপর হচ্ছে কত 2 - i। তো দেখো z = আচ্ছা z = কত থাকতেছে এবার, এটা হচ্ছে 5, সো আলাদা করে ফেলো, আলাদা করলে 2/5 - i * 1/5, এটার অনুবন্ধী, তাহলে অনুবন্ধীর বেলায় ভাইয়া কি বলছি শুধু কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন, তাহলে মাইনাস তো এটা প্লাস হবে, তাহলে +1/5, তাহলে কোটায় আসছে দেখো। আচ্ছা এটাকে লসাগু নিয়ে নাও, তাহলে লসাগু নিলে দেখো তো z বার যদি লসাগু নাও তাহলে 5 তো 2 + i, তাহলে 2 + i ডিভাইড বাই 5 কোথায় আছে, এই যে ঘ নম্বরে। বলো সহজ না বিষয়টা। আচ্ছা তো পরেরটা দেখো ভাইয়া, এই যে এটা এই যে ভাইয়া বলতে চলে আসছি রিয়াল নাম্বার অফ z, এটার বাস্তব অংশ চাইছে। তাহলে চলো এটা আগের মতো মেন ভাইয়া, আগের মতো 2 - 3i, 2 - 3i নিচে 2 + i, দেখো সহজভাবে করবা ভাইয়া, অলরেডি তোমাদেরকে এটা শিখাইছি। এই যে বর্গ, এই যে দিকে গুণ প্লাস এদিকে গুণ, ক্লিয়ার। বলো এদিকে 2 × 2 কত 4, সূত্রের প্লাস ভাইয়া বলছি -3 এখানে 1, তাহলে -3 আর 1 গুণ করলে কত -3, তাহলে এখানে -3 হবে। নিচে কাকে গিয়ে চেক করছে 2 এবং 1কে, তাহলে 2 এর উপর বর্গ
প্লাস 1 উপর বর্গ করলে কত প্রথমে বসবা 5, তারপর প্লাস i ইন্টু, এবার এটার দিকে তাকাও, i ইন্টু প্রথমে গুণ হচ্ছে এই দিক থেকে গুণ, বলো এদিক থেকে গুণ করলে -3 আর 2 গুণ করলে কত -6, সূত্র একটা মাইনাস, এদিক থেকে গুণ করবা, তাহলে 2 আর 1 গুণ করলে কত 2, নিচে 2 আর 1 এর উপর স্কয়ার করলে 5। সো দেখো আলটিমেটলি কত আসতেছে এখানে আসতেছে তোমার 1/5, তারপর এখানে আসতেছে তোমার 8, তাহলে -i 8/5। আমাদের চাইছে রিয়াল নাম্বার অফ জেড, তাহলে এটা রিয়াল নাম্বার অফ জেড হচ্ছে কত 1/5, উত্তর হচ্ছে তোমার 1/5। আর যদি আই অফ জেড চাইতো, বাস্তব অংশ চাইতো, বাস্তব অংশ হচ্ছে 8/5, সরি -8/5, -8/5, তখন উত্তর হইতো এটা। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কগুলো কি আর ভাই আর করাইতে হবে? আশা করি এখন থেকে তোমরা সমাধান করতে পারবা। আচ্ছা, তো দেখো আমরা এই যে এটা একটা অঙ্ক, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, এই যে এটা হোমওয়ার্ক দিলাম, এটা আশা করি সলভ করতে পারবা। ঠিক আছে, রাজশাহী বোর্ড 23 সাল আসছে। আচ্ছা, তারপর এটাও দেখো, এই যে এটাও তোমরা পারবা। আচ্ছা, এটা আমি একটু করে দিই, তাও দেখো অল্প একটু করে দিই। দেখো প্রথমে বলো i ইনভার্স 5 মানে কি 1/i⁵। এখন i⁵ মানে কি 1/i, আর 1/i মানে কি -i, লিখলাম 1 প্লাস i⁹ এর মান হচ্ছে i। এই যে এখন এটা আশা করি সলভ করতে পারবো, এটা শর্টকাটও করতে পারো। এই জিনিসটাকে দেখো এরকম লেখা যায় 0 - i 1 + i, এটা শর্টকাটে এবার তোমরা সলভ করবা। এই যে শর্টকাট এবার আশা করি পারবা। কীভাবে করবে ভাইয়া? এই যে এদিকে গুণ প্লাস এদিক থেকে গুণ, তাহলে দেখো গুণ করলে কত 0, সূত্রের প্লাস, এদিকে -1 আর +1 গুণ করলে -1 ডিভাইড বাই এই দুটার বর্গ, তাহলে এই দুটার বর্গের যোগফল হচ্ছে কত 2, তারপর প্লাস i ইন্টু এই কর্নার থেকে গুণ, এদিক থেকে গুণ, অন্য কালার নেই, এদিক থেকে গুণ, তাহলে এদিক থেকে গুণ করলে -1 এর সাথে 1 গুণ করলে কত -1, সূত্র একটা মাইনাস, এদিক থেকে গুণ করলে 0 আর নিচে 2। সো দেখো এবার এখানে -12, এখানে i ইন্টু 1/2, তাহলে কী চাইছে? আচ্ছা সমষ্টি, তাহলে দুইটা সমষ্টি, তাহলে -12 বাস্তব অংশ প্লাস কাল্পনিক অংশ কত -12। সো দেখো এটা তুমি যদি 2 লসাগু নাও, তাহলে উপরে -1, এখানেও -1, তার মানে এখানে -2, এখানে 2, যোগ করলে কত -1, তাহলে উত্তর হচ্ছে -1, খ নাম্বারটা। বলো পারা যাবে না? দেখো কত সহজ অঙ্ক। ঠিক আছে, তো দেখো আশা করি পারবা। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তো চলো, আর যদি কখনো এরকম দেখো, ধরো এরকম আছে তোমার 2/2 + 3i, তার মানে এটাকে তুমি পরের লাইনে কি লিখবা 2 + i × 0, মানে কাল্পনিক অংশ নাই তো i × 0 ধরবা, 2 + 3i। এবার সমাধান করবা, তো আশা করি এগুলো সমাধান করতে পারবা। ঠিক আছে ভাইয়া? ওকে, সো আমরা পরেরটাতে যাই। আচ্ছা, তো এটুকু ক্লিয়ার। আর আচ্ছা, তারপর দেখো এই যে আমরা কিছু মডুলাস এবং আর্গুমেন্টের ধর্ম পড়ব, এগুলো বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমাদের যখন এমসিকিউতে দিবে, এটা খুব ইম্পর্টেন্ট। ভালো করে এই ধর্মগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো ভাইয়া। দেখো এখানে কি বলছি, এটা তো তোমরা সবাই জানো যে কোন একটা জটিল সংখ্যার মডুলাস এবং ওই জটিল সংখ্যার অনুবন্ধীর মডুলাস দুইটা সবসময় সেম হবে, এটা মাথায় রাখবা। প্রথম, কোন একটা জটিল সংখ্যার মডুলাস এবং ওই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা যেটা থাকে তার মডুলাস অলওয়েজ সেম। এবার এটা মনোযোগ দেখা করো, দুইটা এইগুলো এমসিকিউর জন্য রাখবে, দুইটা জটিল সংখ্যার গুণফলের মডুলাস তাদের পৃথকভাবে মডুলাসের গুণফলের সমান। দেখো দুইটা জটিল সংখ্যার গুণফলের মডুলাস ওই দুটা জটিল সংখ্যার পৃথকভাবে মডুলাসের গুণফলের সমান। ঠিক একই কথা ভাগের জন্য প্রযোজ্য, দুইটা জটিল সংখ্যার ভাগফলের মডুলাস তাদের পৃথকভাবে মডুলাসের ভাগফলের সমান। ঠিক আছে, আর এটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো কোন একটা জটিল সংখ্যার পাওয়ারের মডুলাসের মান এবং ওই জটিল সংখ্যার মডুলাস করে তারপর পাওয়ার করলে একই মান পাবা। এগুলো এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট ভাই, বেশি ইম্পর্টেন্ট। তাহলে কোন একটা জটিল সংখ্যার পাওয়ার নিয়ে তারপর তুমি যদি তার মডুলাসের মান বের করো, এটার মান যা পাবা ওই জটিল সংখ্যার আগে মডুলাস বের করে দেন ওই পাওয়ারটা গুণ করলে একই মান পাবা। এটাই বলতেছে ধর্ম। ঠিক আছে, এবার আসো আর্গুমেন্টের কিছু ধর্ম মনে রাখবা, এটাও ইম্পর্টেন্ট। দুইটা জটিল সংখ্যার গুণফলের আর্গুমেন্ট তাদের পৃথকভাবে আর্গুমেন্টের যোগফলের সমান। এবার দেখো দুইটা জটিল সংখ্যার ভাগফলের আর্গুমেন্ট তাদের পৃথকভাবে আর্গুমেন্টের বিয়োগফলের সমান। এটা অবশ্যই মাথায় রাখবা।
এবার এখানে এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এটা কি, কোনো একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট এবং ওই জটিল সংখ্যার অনুবন্ধী যে জটিল সংখ্যা আছে তার আর্গুমেন্ট, এই দুইটা পরস্পর সমান কিন্তু ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট। মনে করো এটার আর্গুমেন্ট হয়েছে π/2, তাহলে তার অনুবন্ধী যে জটিল সংখ্যাটা থাকবে তার আর্গুমেন্ট হবে -π/2। সো তুমি যদি কখনো কোনো একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করতে পারো, তার অনুবন্ধী যে জটিল সংখ্যাটা থাকবে তার আর্গুমেন্ট হবে এর যে আর্গুমেন্ট তার সমান কিন্তু চিহ্ন বিপরীত। মনে করো এর আর্গুমেন্ট হয়েছে মনে করো -30 ডিগ্রি, তাহলে তখন এর হবে 30 ডিগ্রি। যদি এর মনে করো হয় 60 ডিগ্রি, তাহলে এর হবে -60 ডিগ্রি, অর্থাৎ সমান কিন্তু চিহ্ন বিপরীত। ঠিক আছে ভাইয়া? ওকে, তো চলো এবার কি দেখি কি আসে। এই যে এটা দেখো, এটা দেখো, এই যে চলো একটা সলভে যাই। ওকে, এটা লক্ষ্য করো। আচ্ছা, একটু আগে বলছি ভাইয়া কোনো একটা জটিল সংখ্যার মডুলাস তার অনুবন্ধীর মডুলাস, এটা অলওয়েজ কি সেম, এটা সঠিক। আচ্ছা, এটা দেখো, এটাও সঠিক অবশ্যই। এটা একটু পর তোমাকে বুঝাই, এই লাইনটা একটু বুঝাই দিচ্ছি। দেখো এটা যে সঠিক সেটা তোমাকে বুঝাই আগে আমি বলো। জ্যাট মানে কি বলো, x + iy। আচ্ছা, বুঝলাম। ওকে, এবার এটা যদি বলি এটার মডুলাস কত, √s² + y²। ঠিক আছে, আমি যদি দুই পাশে বর্গ করে দিই, এটার মডুলাস হচ্ছে z। বুঝো আগে, আমি যদি বর্গ করে দিই তাহলে এটা z² কি লিখতে পারো বলো, s² + y²। এটুকু বুঝছো? ঠিক আছে, এবার আসো। এবার এখানে একটু লক্ষ্য করো, z × z⁻, এই দুইটা গুণ করতেছি। তাহলে চলো, z মানে কি x + iy। আচ্ছা, ইন্টু z⁻, মানে কি x - iy। এই দুটো গুণ করো তো এটা a + b × i - b। তাহলে a² মানে s² - b² মানে কি iy²। তাহলে iy² করলে i² মানে -1, তাহলে -1 হয়ে যায় প্লাস। তাহলে তুমি চিন্তা করতেছো, দেখো তো z × z⁻এর যে গুণফল সেটা কত আসছে, s² + y²। আবার দেখো তো s² + y², এটা কি, এই যে জটিল সংখ্যা তার মডুলাসের বর্গ না। তাহলে আমরা একটা কথা লিখতে পারি, z × z⁻ মানে s² + y², আর এটা মানে z²। এই যে দেখো, তাহলে 2 নম্বরটাও সঠিক। এটা মনে রাখবে, এটা এমসিকিউতে মনে রাখবা, z × z⁻, মডুলাস অফ z²। ঠিক আছে, বলো সহজ না? এই যে এটা মডুলাস, এই যে এটা মডুলাস। ঠিক আছে। আচ্ছা, নিচেরটা কিন্তু সঠিক না, কেন বা একটু আগে বলছি, কোনো একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট তার অনুবন্ধী জটিল সংখ্যার আর্গুমেন্টের মান সমান কিন্তু চিহ্ন বিপরীত। তাহলে এটা একটা মাইনাস চিহ্ন নাই, যদি মাইনাস চিহ্ন দিত তাহলে সঠিক হইতো, যেহেতু মাইনাস চিহ্ন দেয় না এটা সঠিক না। তাহলে সঠিক উত্তর 1 এবং 2। 1 এবং 2 কোথায় আছে, এ নাম্বারে। ঠিক আছে, ওকে। সো পরেরটাতে যাই। আচ্ছা, এবার এটা একটু লক্ষ্য করো, এই ধর্মগুলো মনে রাখবো ভাইয়া, এগুলো বেশি করে মনে রাখবে। এগুলো হচ্ছে তোমার সৃজনশীলে বলো, সরি এমসিকিউ বলো বা সৃজনশীলে বিভিন্ন ম্যাথে লাগে। সেটা হচ্ছে কি, দুইটা জটিল সংখ্যার যোগফলের অনুবন্ধী, দুইটা জটিল সংখ্যার যোগফল করে তার যদি অনুবন্ধী নাও, এটার মান যা, তাদের পৃথকভাবে অনুবন্ধী নিয়ে যোগ করলেও সেম মান পাবা। একই কথা বিয়োগের জন্য, দুইটা জটিল সংখ্যাকে আগে বিয়োগ করে তুমি তার যদি অনুবন্ধী নাও, তাদের পৃথকভাবে অনুবন্ধী নিয়ে বিয়োগ করলেও সেম মান পাবা। ঠিক একই কথা গুণের জন্য প্রযোজ্য, দুইটা জটিল সংখ্যার গুণফলের অনুবন্ধী তাদের পৃথক অনুবন্ধীর গুণফলের সমান। একই কথা ভাগের জন্য প্রযোজ্য। ঠিক আছে, দুইটা জটিল সংখ্যার ভাগফলের অনুবন্ধী তাদের পৃথকভাবে অনুবন্ধীর ভাগফলের সমান। এবার দেখো, দুইটা জটিল সংখ্যার যদি পরপর বার নাও, অর্থাৎ পরপর অনুবন্ধী নাও, তাহলে তুমি মূল জটিল সংখ্যাটা পাবা। কারণ যদি বলি z = x + iy, তো এটা মানে যদি বলি z বার, তাহলে z বার মানে কত হবে, x - iy। এখন এটা যদি আবার অনুবন্ধী নাও, z বার আবার বার, এটা আবার অনুবন্ধী নিলে x + iy, তাহলে আগের জটিল সংখ্যাটা পেয়ে যাচ্ছ না? এটাই বুঝাইছি। ঠিক আছে, সো এগুলো তোমরা এমসিকিউর জন্য মনে রাখবা। ওকে, সো দেখো, আচ্ছা এটা দেখো, ওকে এটা দেখো, এই যে এটাও কিন্তু সঠিক। দেখো, মডুলাস অফ z দুইটা কিন্তু সেম। দেখো, তাহলে তাদের ভাগফলের মান কত হবে, 1। তাহলে এটা সঠিক, এটা সঠিক। ওকে, আচ্ছা এখানে কি দেখো, একটু আগে তুমি তো এটা করছো ভাইয়া, একটু আগে করছো, কোন একটা জটিল সংখ্যা ইন্টু জটিল সংখ্যার বার, এই দুটার গুণফল এটার হোল স্কয়ার, এটাও সঠিক। এটা তুমি করে দেখিও, একটু চেক করে দেখবা, একই পাবা এটা। ঠিক আছে, এই দুটা সঠিক। এবার এখানে লক্ষ্য করো, আচ্ছা এটা একটু ভুল আছে, এখানে প্রশ্নটা মনে হয় একটু ভুল আছে। প্রশ্নটা এখানে মনে হয় জেড বার হবে ভাই, এখানে জেড বার হবে, বুঝছো, এটা জেড বার হবে, একটু ভুল হয়েছে। তাহলে কোন একটা জটিল সংখ্যা দেখো, এই যে একটু আগে দেখছো, কোন একটা দুইটা জটিল সংখ্যার ভাগফলের আর্গুমেন্ট তাদের পৃথক আর্গুমেন্টের বিয়োগফলের সমান, কিন্তু এখানে দিছে যোগ।
আচ্ছা তোমরা একটু ভাইয়া এটা একটু দুঃখিত, আমার মনে হচ্ছে এটা কোনো একটা অপশনে ভুল আছে, বুঝছো? অপশনে মেবি ভুল আছে, অপশনে এখানে আসলে এই যে এখানে বার তো দেয় নাই, এটাও জেড এটাও জেড, এখানে কোনো একটা জায়গা বার আছে, এটা একটু কনফিউশন, এটা একটু আমরা একটু স্কিপ করতেছি, হ্যাঁ এটা স্কিপ করিও, তোমরা একটু বই দেখিও। হ্যাঁ আসলে আমার এটা এই দুইটা এটাও জেড কোনটা যে বার এটা বুঝে যাচ্ছে না, ঠিক আছে? সো এটা একটু স্কিপ করবা। আচ্ছা ওকে, এবার আসো আমরা সঞ্চার পথের সমীকরণ দেখবো, যে সঞ্চার পথের সমীকরণ এই রিলেটেড ম্যাথগুলো দেখো এগুলো আসে। যেমন দেখো এখানে লক্ষ্য করো, আমাদের চাইছে এগুলোর কিছু শর্টকাট সূত্র আছে, তো ওই সূত্র ওই শর্টকাটটা মনে রাখা আসলে বেশি ডিফিকাল্ট, তার হচ্ছে তুমি সরাসরি সলিউশন করবা, এগুলো সহজ আছে। কীরকম? আচ্ছা পি মানে কি? পি মানে এক্স প্লাস আই ওয়াই, তারপর মাইনাস কত 2 ইকুয়াল টু 3। তো এটার মডুলাস কেমনে কি ভাইয়া বলছিলাম, মডুলাস মানে রুট ওভার বাস্তব অংশের উপর স্কয়ার, বাস্তব অংশ কোনটা? এক্স মাইনাস 2 হোল স্কয়ার প্লাস কাল্পনিক অংশ হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত 3। উপপাশে বর্গ করে দাও, বর্গ করলে কত? এক্স মাইনাস 2 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর এটাকে যদি বর্গ করো কত পাবা? 9। বুঝতেছো? উপপাকে বর্গ করছি। তো জেনে রাখো এই যে এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, এই জিনিসটাকে আমি এরকম লিখতে পারি, দেখো 3 হোল স্কয়ার। সো তোমরা যখন বৃত্ত অধ্যায়টা পড়বা তখন এটার সাথে পরিচয় হবা, এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। এই ফরম্যাটের যেগুলো থাকে এগুলোকে বলা হয় সাধারণত বৃত্ত, যার কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, আর ব্যাসার্ধ হচ্ছে কত? ব্যাসার্ধ হচ্ছে আর। দেখো ভাইয়া আমার এখানে আমি যদি উপরের আমার কেন্দ্র কত, কেন্দ্র কি? এক্স থেকে যেটা বিয়োগ যায় সেটা কেন্দ্রের বুঝ, ওয়াই থেকে যেটা বিয়োগ যায় সেটা কেন্দ্রের খুঁটি। তো এখানে কেন্দ্র কত? 2,0, তাই না? আর ব্যাসার্ধ কত? 3। তাহলে এটা কিসের সমীকরণ? এটা বৃত্তের সমীকরণ। আর বিন্দু বৃত্ত কখন হবে? যদি ব্যাসার্ধ শূন্য হয়, ব্যাসার্ধের মান যদি কোথাও গিয়ে দেখো 0 চলে আসছে, তাহলে ওইটাকে তখন বিন্দু বৃত্ত বলবা। কেমন? আচ্ছা তো পরেরটা দেখো, এটা এই সঞ্চারপথ সমীকরণ কোনটি? আচ্ছা চলো আমরা এটা সলভ করে ফেলি। z1 ইকুয়াল টু, এটা 1 আছে, এখানে কত আছে? z মাইনাস 2। আচ্ছা আমরা দেখি z এর মান হচ্ছে x প্লাস আই ওয়াই প্লাস 1 ইকুয়াল টু x প্লাস আই ওয়াই মাইনাস 2। সো এবার মডুলাস বের করবো, রুট ওভার বাস্তব অংশের উপর স্কয়ার, তাহলে x প্লাস 1 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে? এখানেও মডুলাস করবো, রুট ওভার বাস্তব অংশের উপর স্কয়ার, তাহলে x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার, ওয়াই স্কয়ার। কেমন? উপপাশে বর্গ করো, সো বর্গ করলে x প্লাস 1 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার থাকতেছে, আর এখানে যদি বর্গ করো x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। সো এই ম্যাথগুলো এভাবে করা যায়। সো দুই পাশ থেকে ওয়াই স্কয়ার বাদ যায়, তাহলে এখানে থাকতেছে এস স্কয়ার প্লাস 2x প্লাস 1, আর এখানে থাকতেছে এস স্কয়ার মাইনাস 4x প্লাস 4। তো ভাই দেখো এখান থেকে এস স্কয়ার বাদ যায়, 4x যদি পাশে নিয়ে আসো 6x, আর এই 5 আর এই 4 যদি এই পাশে নিয়ে আসো -4 প্লাস 1, তার মানে -3 ইকুয়াল টু 0। সো 3 যদি কমন নিয়ে নাও তাহলে থাকতেছে তোমার 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ, সেটা উত্তর হচ্ছে সরল রেখা, ঠিক আছে? তো এই ধরনের ম্যাথগুলো আশা করি তোমরা সমাধান করতে পারো। যেমন দেখো এইখানে, আচ্ছা এই যে জেড, আচ্ছা এখানে একটু বলে দিয়েছে প্রশ্ন বলেছে, একটু ঠিক করো। এটা হবে জেড ইন্টু জেড বার ইকুয়াল টু 1, বুঝতেছো? এই জ্যামিতির কোনটি? এটা ধরো, চলো আমরা একটু করিটা দেখো। এটা জেড মানে কি বলো তো? এক্স প্লাস আই ওয়াই। এবার আমাকে বলছে জেড ইন্টু জেড বার, এটা সমান কত দেওয়া আছে? 1। তাহলে চলো, আচ্ছা ঠিক আছে, জেড মানে কি? এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা জেড বার মানে কি? এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু 1, তাই না? এবার লক্ষ্য করো এই দুটো, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণ করলে কত? এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 1। এটা বৃত্ত, এটা হচ্ছে কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। সো মাথায় রাখবা এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে দেখো যদি কখনো এরকম দেয় জেড ইন্টু জেড বার ইকুয়াল টু কোনো একটা মান, ধরো কোনো একটা কনস্ট্যান্ট কে হিসেবে যে কোনো একটা কনস্ট্যান্ট হতে পারে। সো এই টাইপের যদি কখনো ম্যাথ দেয় তাহলে তুমি এটাকে বলবা এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। সো এগুলো শর্টকাট যদি মনে না থাকে তুমি বের করবে, এগুলো বের করা খুব বেশি কঠিন না, শুধু মডুলাসের সূত্রটা ব্যবহার করতে পারলে হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা ওকে, তো এবার আসো এখন, আচ্ছা এবার আসো, এবার খুবই ইম্পর্টেন্ট, আমরা এবার শিখবো ভাইয়া জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়, জটিল সংখ্যার বর্গমূল। সো দেখো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করার জন্য ভাইয়া তোমাদেরকে এখানে একটা শর্টকাট মনে রাখতে দিব, সেটা যদি মনে রাখতে পারো যে কোনো জটিল সংখ্যার বর্গমূল খুব সহজে সলভ করতে পারবে। কীরকম? এটা দেখো, আমরা এটা হচ্ছে একটা জটিল সংখ্যা, দেখো এটা হচ্ছে জটিল সংখ্যা, এটার বর্গমূল মানে এই যে
এই যে রুট, এটার মান বের করতে হবে। সো এটা একটা জটিল সংখ্যা, তার বর্গমূল, এই জন্য রুটটা দিছি। তো এটার বর্গমূল কেমনে বের করবা? এটার জটিল সংখ্যা হচ্ছে কি এক্স চিহ্ন ইন্টু আই ওয়াই। চিহ্ন বলতে এখানে যে চিহ্ন থাকতে পারে, প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। তো এটা বের করার ফর্মুলা কি? প্লাস মাইনাস 1 ডিভাইড বাই √2 ইন্টু মডুলাস অফ আর রুট ওভার আর প্লাস এক্স চিহ্ন, অর্থাৎ এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা মাঝখানে বসবে। এই যে আমি চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। আই ইন্টু আইয়ের সাথে থাকবে √ আর এখানে একটু বলেছে, এখানে হবে এক্স, এখানে হবে এক্স, এটা একটু ঠিক করে, এটা হচ্ছে এক্স, এখানে হবে এক্স, এখানে হবে এক্স, ঠিক আছে? তাহলে একটু ঠিক করো, এই যে ঠিক আছে এই সূত্রটা। তাহলে প্লাস মাইনাস 1/√2 ইন্টু √ আর প্লাস এক্স, তারপর চিহ্ন আই ইন্টু √ আর মাইনাস এক্স। আর এর পরিচয় কি? যে জটিল সংখ্যার মডুলাস বের করতে দিবে, আর বর্গমূল নির্ণয় করতে দিবে, আর হচ্ছে ওই জটিল সংখ্যার মডুলাস, তুমি শুরুতেই ওই জটিল সংখ্যার মডুলাস বের করবা। আর এক্স কি? এক্স এর পরিচয় জটিল সংখ্যার কি অংশ ভাইয়া? বাস্তব অংশ। তাহলে আমরা কি বলতে পারি? যে কোনো জটিল সংখ্যার বর্গমূল আমরা কেমনে বের করবো? প্লাস মাইনাস 1/√2 জটিল সংখ্যার মডুলাস প্লাস ওই জটিল সংখ্যার বাস্তব অংশ, চিহ্ন আই ইন্টু √ জটিল সংখ্যার মডুলাস মাইনাস জটিল সংখ্যার বাস্তব অংশ। এই জিনিসটা মনে থাকলে যে কোনো বর্গমূল তুমি খুব দ্রুত করতে পারবে এমসিকিউতে। তাহলে দেখো তোমাদের আমি প্রমাণ দেখাই, যেমন এটা দেখো, এটার বর্গমূল চাইছে, তাই চলো এটা আমরা এমসিকিউতে ফিরে যাই। যেমন দেখো এটা কুয়েটে আসছে, বুয়েটে আসছে, কুয়েটে আসছে, রুয়েটে আসছে। তাহলে দেখো -8, দেখো দেখো ভাইয়া একটু সাবধান, দেখো -8, আচ্ছা কি দেওয়া আছে এখানে? √ -1 মানে কি আই? তাহলে -6i, এটার বর্গমূল, ঠিক আছে? এটার বর্গমূল বের করো। আচ্ছা শুরুতেই আমরা আর বের করবো, আর এর মান কত? √ বাস্তব অংশের উপরে স্কয়ার প্লাস কাল্পনিক অংশ। তাহলে আমরা আর এর মান হচ্ছে -8 হোল স্কয়ার প্লাস -6 হোল স্কয়ার। তাহলে দেখি আর এর মান কত আসে? √ 8 হোল স্কয়ার প্লাস 6 হোল স্কয়ার। তাহলে আমার আর এর মান আসে 10। আর এক্স হচ্ছে জটিল সংখ্যার বাস্তব অংশ। ভাইয়া বাস্তব অংশ কত? এই যে -8। কেমন? এবার আসো সূত্রটা দেখো। সূত্র কি শিখছো ভাইয়া? প্লাস মাইনাস 1/√2, এই যে √ আর প্লাস এক্স, আর মানে কি 10 প্লাস এক্স, এক্স মানে কি -8, তাহলে মাইনাসে প্লাসে -8 চিহ্ন। ভাইয়া এখানে কি কাল্পনিক? দেখো এখানে চিহ্ন বলতে কাল্পনিক অংশের চিহ্ন, কাল্পনিক অংশের চিহ্ন বুঝো। এখানে কাল্পনিক অংশের চিহ্ন বুঝাচ্ছি, বাস্তব অংশের না। তাহলে কাল্পনিক অংশের চিহ্ন কি? মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে আই ইন্টু √ এবার আর মাইনাস এক্স, তাহলে আর হচ্ছে 10 মাইনাস এক্স, এক্স মানে কি? বাস্তব অংশ, -8, তাহলে মাইনাসে মানে যে +8, অঙ্ক শেষ। দেখো প্লাস মাইনাস 1/√2, আচ্ছা এটা হচ্ছে √2, তারপর মাইনাস আই ইন্টু √18 কে ভেঙে কি লেখা যায়? 3√2। তো দেখো √2 যদি কমন নাও, কাটাকাটি করো, এটা কাটা যায়, তাহলে এখানে থাকতেছে 1 মাইনাস, এখানে থাকতেছে √2 যদি কমন নাও 3i। তাহলে এই যে বর্গমূল প্লাস মাইনাস 1 - 3i কোথায় আছে? এই যে খ নাম্বারে। দেখছো অ্যাডমিশন টেস্টের প্রশ্ন কত সহজ, জাস্ট বর্গমূলের সূত্রটা তুমি মাথায় রাখবা, যে কোনো বর্গমূল ভাইয়া নির্ণয় করতে পারবা। আচ্ছা তো দেখো, আচ্ছা যেমন দেখো এরপর, আচ্ছা যেমন দেখো এই অঙ্কগুলো, এগুলো একটু দেখো, এগুলো অন্য ক্যাটাগরির হবে, আমরা একটু দেখাই। এখানে কি বলছে আমাদেরকে? z1 = কত দেওয়া আছে বলো তো একটু? 3 + 2y। তারপর z2 = কত দেওয়া আছে ভাইয়া? z2 = কত দেওয়া আছে? 3 - 2y। আমরা একটু অন্য কালার ইউজ করি, বুঝতেছো তোমরা? 3 + 2y, এটা কত? 3 - 2y। ওকে, এটা এবার চাইছে কি দেখো, z1 স্কয়ার প্লাস z1 z2 প্লাস z2 হোল স্কয়ারের মান। আচ্ছা চলো করি, z1 স্কয়ার মানে এটা 3 + 2y হোল স্কয়ার। আচ্ছা এটা মানে কি? 3 + 2y ইন্টু 3 - 2y, তারপর প্লাস 3 - 2y হোল স্কয়ার। তাহলে করো, এটা যদি তুমি a + b হোল স্কয়ার সূত্র দিলে 9 + 6, তার মানে 12y, তারপর প্লাস 4i স্কয়ার, 2i স্কয়ার, 2i স্কয়ার মানে 4i স্কয়ার, তার মানে -4। আমি ভাই একটু সরাসরি করে দিচ্ছি, এটা প্লাস, তাহলে a স্কয়ার মানে 3 স্কয়ার 9 মাইনাস b স্কয়ার, b স্কয়ার মানে 4i স্কয়ার, তার মানে -+4। আর এখানে সূত্র দাও, 3 এর উপর স্কয়ার করলে 9 মাইনাস
কত হবে তোমার 3 × 6 12i তারপর প্লাস বি স্কয়ার মানে এটা -4 হবে। তাহলে দেখো এখানে 12i এই 12i কাটা আর এদিকে তুমি যদি যোগ করো এই 4 কাটা তাহলে আচ্ছা 4 কাটা গেল এদিকে থাকতেছে দেখো 9 9 9 3 নং 27 তাহলে 27 -4 তার মানে হচ্ছে কত 23। এটার উত্তর হচ্ছে কত 23 সি নাম্বারটা। বলো সহজ না এগুলো? আশা করি পারা যাবে। দেখো এরপর এই যে এটার বর্গমূল চাইছে। দেখো এটার বর্গমূল আমরা কত সহজে করবো দেখো, তোমাদের আমি শর্টকাটটা শিখাই। দেখো এটা মানে কি 6 -6i না, এটাকে আমি এরকম লিখতে পারি 0 -6i। আশা করি আর আপত্তি থাকবে না। তাহলে এখানে আর এর মান হচ্ছে 6 আর এক্স এর মান হচ্ছে কত 0। তাহলে ছোটার বর্গমূল করি প্লাস মাইনাস 1/√2 √2 আর মাইনাস প্লাস এক্স, তাহলে আর প্লাস এক্স মানে 0। তারপর আই ইন্টু এখানে চিহ্ন মাইনাস, তাহলে এখানেও মাইনাস হবে আই ইন্টু আর মাইনাস এক্স। তাহলে আর হচ্ছে কত 10 কেন বসাচ্ছি বারবার, এই 6 হবে তো এটা 6 তাহলে মাইনাস বাস্তব অংশ কত 0। তাহলে দেখো হয়ে গেছে প্লাস মাইনাস 1/√2 এই 6কে কী লিখেছে জানো √2 × √3 মাইনাস আই ইন্টু এটাকে কী লিখবা √2 × √3। দেখো √2 যদি কমন নিয়ে নাও কাটাকাটি যায়, এখানে থাকবে √3 তারপর মাইনাস আই ইন্টু √3। সো √3 যদি কমন নিয়ে নাও প্লাস মাইনাস √3 যদি কমন নাও তাহলে 1 - i, এটা হচ্ছে উত্তর। তাহলে 1 - i কোথায় আছে এই যে এটাতে, এটা সি নাম্বার। সহজ না? তো বলো এই ধরনের বর্গমূল যদি দেয় এখন থেকে অবশ্যই পারবা তোমরা। ঠিক আছে, এবার দেখো পরেরটা, এটা তোমাদের জন্য দেখো এটা একটু খেয়াল করো ভাইয়া, এটার বর্গমূল চাইছে। আচ্ছা তো দেখো প্রথমে জেড, আচ্ছা জেড মানে কি 1 - i। আচ্ছা তারপর জেড বার মানে কাল্পনিক অংশ চিহ্ন পরিবর্তন 1 + i। তাহলে দেখো এইটা আমরা করি, তাহলে জেড মাইনাস জেড বার, তাহলে জেড মানে কি 1 - i তারপর এটা বিয়োগ করতে বলছে, বিয়োগ জেড বার মানে কি 1 + i। তাহলে দেখো 1 - i -1 - i, তাহলে এটা হলে মাইনাস কত 2i। এটার বর্গমূল করা সহজ, 2i -2i এই 2i -2i বা i এগুলো বর্গমূল করলে। আচ্ছা 2i এর বর্গমূলটা তোমাদের শিখে একটু লক্ষ্য করো। আচ্ছা 2i এর বর্গমূল কী করবে √2। আচ্ছা সামনে একটা প্লাস মাইনাস দিতে হবে যেহেতু বর্গমূল করতেছো, তাহলে এটার -2i আমি এটার সাথে একটা 1 যোগ করবো, আবার একটা 1 বিয়োগ করে দিব, কারো সাথে আপত্তি নেই এটার। +1 -1 কাটা গেল। এবার দেখো তো প্লাস মাইনাস √2 1 - 2i। আচ্ছা -1কে প্লাস i স্কয়ার লেখা যায় না ভাইয়া? অবশ্যই যাই। তাহলে এরপর কি থাকতেছে এখানে প্লাস মাইনাস √2 দেখো a স্কয়ার -2ab + b স্কয়ার, তাহলে কি সূত্র 1 - i হোল স্কয়ার, √r স্কয়ার কাটা চলো, তাহলে প্লাস মাইনাস 1 - i এই যে এটা তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস 1 - i কোথায় এই যে ঘ নম্বরে। তোমরা দুইটা জিনিস একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে 2i এর বর্গমূল। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, বারবার ইউজ করতে হবে, বারবার এটা মনে রাখবা। 2i এর বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস 1 + i আর √2 -2i এর বর্গমূল এটা হচ্ছে প্লাস মাইনাস 1 - i, চাইলে মনে রাখতে পারো এটা। আর এইগুলোর বর্গমূল কেমনে করবে জানো? জাস্ট একটা 1 যোগ করবা, একটা 1 বিয়োগ করবা, এই ফর্মুলা দিয়ে 2i এর বর্গমূল -2i এর বর্গমূল বের করতে পারবা। বুঝতে পারছি? তুমি মুখস্থ রেখে দাও এটা, 2i এর বর্গমূল প্লাস মাইনাস ইন্টু প্লাস মাইনাস 1 + i আর -2i এর হলে প্লাস মাইনাস 1 - i। এটা মুখস্থ রেখে দাও, অনেক কাজে দিবে। যেমন এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা হোমওয়ার্ক আশা করি পারবা। এই যে শর্টকাটে এটা করতে পারবা, ঠিক আছে? এটা করে নিও তোমরা। এই যে এটা 2i এর বর্গমূল, এই যে বলতে চলে আসলো 2i এর বর্গমূল। বলো 2i এর বর্গমূল কোনটা? একটু আগে শিখছো প্লাস মাইনাস 1 + i, এই যেটা ঘ নাম্বারটা, ঠিক আছে? ওকে পরেরটা দেখো ভাইয়া, এই যে এটার বর্গমূল, এটা কি তোমরা পারবা না? এটা কি শর্টকাটে পারবা না? দেখো 11 মাইনাস কত 60i, এটা দিছে না? হ্যাঁ তো এটার বর্গমূল। আচ্ছা এটার বর্গমূল আগে আর বের করো, আর কত আমরা সরাসরি করে দিচ্ছি √2 11 হোল স্কয়ার প্লাস 60 হোল স্কয়ার, তো এটা হচ্ছে 61 আসতেছে 61। আর এক্স কত? এক্স হচ্ছে 11।
তাহলে এটা বর্গমূল কেমনে বের করবো বলো, প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর মানে 61 প্লাস এক্স মানে 11, তারপর এখানে চিহ্ন কি মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে মাইনাস আই ইন্টু রুট ওভার আর মাইনাস এক্স, আর হচ্ছে 61 মাইনাস এক্স মানে 11। দেখো হয়ে গেছে, প্লাস মাইনাস 1/√2। আচ্ছা, তো রুট ওভার 61 প্লাস 11 6√2 মাইনাস আই ইন্টু রুট ওভার 61 মাইনাস 11 5√2। সো √2 কমন নাম, কাটাকাটি করো, 6 মাইনাস 5i, তাহলে 6 মাইনাস 5i কোথায় আছে, প্লাস মাইনাস 6 মাইনাস 5i, এই যে ঘ নাম্বারে। বলো সহজ না? বলো এই ধরনের এমসিকিউ শর্টকাট দিয়ে যে কোনো ম্যাথ তুমি মিলাইতে পারবে এখন থেকে, ঠিক আছে? তো এইবার এটা করবা, এটা তোমাদের প্রথমে ভাইয়া এই যে এটা কুয়েটে 17-18 আসছে, তারপর হচ্ছে 9-10 আসছে। প্রথমে ভাইয়া তোমাদেরকে শিখাইছি এই জিনিসটাকে কোথায় নিয়ে যাবা, প্লাস আইভি আকারে নিয়ে যাবা, নেওয়ার পর দেন বর্গমূলের যে শর্টকাটটা শিখাইছি এমসিকিউ শর্টকাট, সেটা অ্যাপ্লাই করবা। এটা আশা করি সলভ করতে পারবা, নিজেরা একটু ট্রাই করো এবং উত্তরটা কমেন্টে জানাবা যে এ নাকি ক নাকি খ নাকি গ নাকি গ, এটা কমেন্টে জানাইও, ঠিক আছে? ওকে, পরেরটা ভাইয়া। আচ্ছা, এবার চতুর্থ মূলটা দেখো, চতুর্থ মূল দেখো, এটাও এমসিকিউতে মনে দিয়ে খেয়াল করো, এটার শর্টকাটটা ভাইয়া লক্ষ্য করো একটু, সবাই শর্টকাটটা খেয়াল করো। শর্টকাটটা কি দেখো, চতুর্থ মূল কেমনে বুঝবা, এই যে এখানে √2 4√2 থাকবে, 4√2 মাইনাস ভিতরে যেটা থাকবে সেটাকে বর্গ রাশিতে কনভার্ট করবা। দেখো 4√2 ভিতরে যেটা থাকবে সেটাকে বর্গ রাশিতে কনভার্ট করবা, বর্গ রাশিতে কনভার্ট করার পর যেটার উপরে স্কয়ার থাকবে এটাই হচ্ছে n, এটা হচ্ছে n। তো এবার সূত্র শর্টকাটটা কি, প্লাস মাইনাস √2 n/2 ইন্টু 1 প্লাস মাইনাস আই, এখানে প্লাস মাইনাস 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 টোটাল, এখানে দুইটা এখানে দুইটা, 4টা পাওয়া যাবে। কেন, চতুর্থ মূলের সাধারণত কয়টা মান হয়, 4টা। তো এই শর্টকাটটা একটু মনে রাখো, সো দেখো এই শর্টকাটটা মনে রেখে আমি এই অঙ্কটা করবো। দেখো ভাইয়া এই অঙ্কটা সলভ করবো। দেখো ভাইয়া বলছিলাম √4 মাইনাস 49কে যে সংখ্যাটা থাকবে সেটাকে বর্গ রাশিতে কনভার্ট করবা, তাহলে একে বর্গ রাশিতে কনভার্ট করলে কত লিখবা, 7 হোল স্কয়ার। এবার দেখো প্লাস মাইনাস √2 n/2, ভাইয়া n মানে কি 7, তাহলে 7/2, তারপর 1 প্লাস মাইনাস আই, এই যে উত্তর হয়ে গেছে। তাহলে প্লাস মাইনাস √2 7/2 1 প্লাস মাইনাস আই কোথায় আছে, এই যে এটা দেখো খ নাম্বারে। তো এই শর্টকাটটা যদি জানা থাকে সবার আগে তুমি উত্তর করতে পারবা, বুঝতেছো? তাহলে এই শর্টকাটটা ভাইয়া মনে রাখবা, ঠিক আছে? তো চলো পরেরটাতে যাই। এরপর দেখো এই যে এটা চতুর্থ মূল, সো দেখো চতুর্থ মূল যখন আসবে তাহলে এটাকে প্রথমে লিখবা 4√2 মাইনাস 625। সো প্রথম হচ্ছে তুমি এটাকে ভিতরে যে সংখ্যাটা থাকবে সেটাকে বর্গ রাশিতে কনভার্ট করবা, তাহলে এটাকে 25 হোল স্কয়ার লেখা যায়। দেখো ঠিক আছে? তো এবার আসো প্লাস মাইনাস √2 n/2, তাহলে n হচ্ছে কত, 25/2, তারপর 1 প্লাস মাইনাস আই। দেখো উত্তর 5 সেকেন্ডের মধ্যে উত্তর, তাহলে √2 25 মানে 5 √2 1 প্লাস মাইনাস আই, এই যে এটা উত্তর কোথায় আছে খুঁজে বের করো, 5√2, এই যে এখানে ঘ নাম্বারে। দেখো কুয়েটে 16-17 আসছে। বলো এগুলো কি কঠিন লাগতেছে বলো? ওকে, তো এই অধ্যায়ের একেবারে আমরা শেষ টপিকে চলে আসছি। তো দেখো এখন এই অধ্যায়ের আমরা একেবারে শেষ টপিকে চলে আসছি, সেটা হচ্ছে এককের ঘনমূল। তো চলো এটা নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করি। তো ভাইয়া তোমাদেরকে একটা জিনিস বলি, ভাই এখানে তোমাদের যা পড়াচ্ছি এগুলো যদি ভালো করে একটু করতে পারো, যত এমসিকিউ আসুক না কেন সবগুলো উত্তর করতে পারবা। সো ক্লাসটা যদি ভালো থাকে বন্ধুদের সাথে এই ক্লাসটা শেয়ার করিও, তাহলে আমার কষ্টটা সার্থক হবে। আচ্ছা, তো চলো এককের ঘনমূল। ভাইয়া বলো এককের ঘনমূল আমরা জানি 3টা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, একটা ওমেগা স্কয়ার। ওমেগার মান হচ্ছে কত, -1 প্লাস √2 3 ইন্টু আই ডিভাইডেড বাই 2, আর ওমেগা স্কয়ারের মানটা কত, -1 মাইনাস √2 3 ইন্টু আই ডিভাইড বাই 2। তো একটা জিনিস তোমাকে আমি এনশিওর করি, সেটা হচ্ছে দেখো আমি যদি বলি এই যে এইটা একটা জটিল সংখ্যা, তার অনুবন্ধী কোনটা, এটা না? দেখো তো অনুবন্ধী লেখা করো, কাল্পনিক অংশে চিহ্ন পরিবর্তন, এখানে ছিল প্লাস, এটা হয়ে গেছে কি মাইনাস। তাহলে আমরা একটা কথা বলতে পারি এককের ঘনমূল 3টার মধ্যে একটা হচ্ছে বাস্তব মূল আর 2টা হচ্ছে অবাস্তব মূল। যে অবাস্তব মূল 2টা পাওয়া যায় তারা একে অপরের অনুবন্ধী জটিল সংখ্যা। আমি যদি বলি এটার অনুবন্ধী হচ্ছে এটা, তাহলে এই যে একটা মূলকে আমি যদি বর্গ করি আরেকটা মূল পাবো, তো এটাকে যদি ওমেগা, তুমি এটাকে যদি বর্গ করো দেখবে এটা পাচ্ছ। এই জন্য একটা মূল যদি ওমেগা ধরে
আরেকটা মূলকে ওমেগা স্কয়ার ধরতেছি। কেন? কারণ এটাকে বর্গ করলে এই মূলটা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে জটিল সংখ্যার একটা মূল অপরটার বর্গ। ঠিক আছে, আবার আরও এবার মনে রাখবা একটা এককের ঘনমূলের একটি মূলের একটা মূল অপর মূলটির অনুবন্ধী জটিল সংখ্যা, এবার মনে রাখতে পারো। তো চলো এরপর হচ্ছে আমরা কয়েকটা এখানে ইনফরমেশন দেখবো। সেটা হচ্ছে এককের ঘনমূলগুলোর যোগফল 0, এটা হচ্ছে প্রথম শর্ত। এককের ঘনমূলগুলোর যোগফল হচ্ছে কত? 0। তাহলে এখান থেকে আমরা একটা কথা দাবি করতে পারি, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এটার মান -1। ঠিক আছে, এটা এমসিকিউর জন্য মনে রাখো ভাইয়া, এই যে এটা। তাহলে এককের ঘনমূল তিনটির যোগফল 0। এবার এককের দুইটি অবাস্তব মূলের যোগফল -1। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে আরেকটা মানে এককের তিনটি মূলের গুণফল। তাহলে ওমেগা দেখো এখানে লক্ষ্য করো, একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, একটা ওমেগা স্কয়ার। এটা মানে কি ওমেগা কিউব না? তো আমরা জানি ওমেগা কিউবের মান 1। ওমেগা কিউবের মান কত? 1। এটাও মনে রাখবা ভাইয়া, এটাও মনে রাখবা। ঠিক আছে, তো এটা আশা করি বুঝতে পারছো। তাহলে এককের তিনটি ঘনমূলের যোগফল 0, এককের তিনটি ঘনমূলের গুণফল 1। ঠিক আছে, তো এবার আসো আমরা কয়েকটা জিনিস শিখবো এখান থেকে। এই যে ওমেগা পাওয়ার যদি আমি বলি 3, তাহলে এটার মান হচ্ছে 1। তুমি ওমেগা 6 করো, মান হচ্ছে 1। ওমেগা 9 করো, মান হচ্ছে 1। তাহলে ভাইয়া এটা মনে রাখবা, ওমেগার পাওয়ার, আয়ের পাওয়ার, আর এটার মধ্যে আয়ের পাওয়ার তুমি কাজ করছো 4 নিয়ে, 4-এর গুণিতক, আর এখানে হচ্ছে 3 নিয়ে কাজ করবা। ওমেগার পাওয়ার যদি 3-এর গুণিতক হয়, চোখ বন্ধ করে এটার মান 1। তাহলে ওমেগার পাওয়ার যদি 3-এর গুণিতক দেখো, তাহলে চোখ বন্ধ করে মান কত? 1। এবার আসো ওমেগার মান কেমনে বের করবো। মনে করো আমাকে ওমেগা দেওয়া আছে, এখানে দেওয়া আছে ওমেগা 36। ঠিক আছে, আচ্ছা আমি যদি এরকম বলি ওমেগা 30 দিলাম, ওমেগা 30। প্রথমে যে কাজটা করবা, ওমেগার পাওয়ারকে তুমি 3 দ্বারা ভাগ করো। বলো আমি যদি ওমেগার পাওয়ারকে 3 দ্বারা ভাগ করি, বলো 30কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি থাকে? না, ভাগশেষ 0। মনে রাখবা, ওমেগার পাওয়ার যদি 3 দ্বারা ভাগ যায়, অর্থাৎ ভাগশেষ যদি 0 হয়, ওইটার মান 1। যদি এরকম হবে ওমেগা 32, এটা কত হবে? এটার মান কত? তাহলে ওমেগার পাওয়ারকে তুমি 3 দিয়ে ভাগ করো ভাইয়া, 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকতেছে? 2। তাহলে এটার উত্তর হবে ওমেগার পাওয়ার হবে 2। অর্থাৎ ওমেগার পাওয়ারকে তুমি 3 দিয়ে ভাগ করবা, যদি ভাগশেষ 0 হয় মান হবে 1, আর যদি ভাগশেষ 0 না হয়, যে সংখ্যাটা ভাগশেষ হিসেবে থাকবে সেটা ওমেগার পাওয়ারে বসে দিবা, ওইটাই হচ্ছে উত্তর। বুঝতে পারছো? তাহলে এখন যদি ওমেগা 101, এটা কত? বলো এটাকে 101কে 3 দ্বারা ভাগ করো, 3 দ্বারা ভাগ করলে কত থাকে রে? বলো 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকতেছে 2, তাহলে ওমেগার পাওয়ার হবে 2। আমি যদি বলি ওমেগা 100, এটা মান কত? 100কে 3 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত থাকতেছে? 1, তাহলে এটার উত্তর হচ্ছে ওমেগা। এগুলো কি মনে থাকবে? মনে থাকবে ভাইয়া? এবার আরও আসো, আরও দেখো। এবার চিন্তা ধরো ওমেগার পাওয়ার বড় সংখ্যা দিছে, ওমেগা মনে করো 2, 3, 4, 6, 1, 5, 3, 7, 2 এরকম বড় সংখ্যা দিছে। তাহলে এটার মান কত? তাহলে এই সংখ্যাটাকে যদি দেয়, এরকম বড় সংখ্যা দেয়, তুমি প্রথমে যে কাজটা করবা, প্রত্যেকটা ডিজিটের আলাদা আলাদা ডিজিটগুলোর যোগফল বের করো। তাহলে চলো এটা কিভাবে করব। 2 আর 3 যোগ করলে কত? 5, 5 আর 4 যোগ করলে কত? 9, 9 আর 6 যোগ করলে কত হয়? 15, 15 আর 1 16, 16 আর 4 যোগ করলে 21, 21 আর 3 যোগ করলে কত? 24, 24-এর সাথে তুমি যদি 7 যোগ করো তাহলে 31, 31-এর সাথে তুমি যদি 2 যোগ করো তাহলে কত? 33। তাহলে ওমেগার পাওয়ারে সেই যোগফলটা বসাই দিবা। এবার বের করো ওমেগার 33কে 3 দ্বারা ভাগ করো, কোনো কি ভাগশেষ আছে? না, মান হচ্ছে 1। বুঝতেছো? তাহলে তোমাকে যদি আমি আরেকটা সংখ্যা দিই, মনে করো ওমেগার পাওয়ার 1, 2, 4, 5, 6, 7, 8, 2, ধরো 0, 3, 5 দিল। এবার এটার মান কত? তাহলে আসো যোগ করো, যোগ করা শুরু করো। 1 আর 2 যোগ করলে কত? 3, 3 আর 4 যোগ করলে কত? 7, 7 আর 5 12, 12 আর 6 18, 18 আর 7 25, 25-এর সাথে 8 যোগ করলে 33, 33 আর 2 যোগ করলে 35, 35-এর সাথে 0 যোগ করলে 35, তারপর হচ্ছে 35-এর সাথে তুমি 3 যোগ করো 38, আর 38-এর সাথে তুমি যদি 5 যোগ করো 43। তাহলে ওমেগার পাওয়ার 43। ঠিক আছে, এবার ওমেগার পাওয়ার 43, তুমি যদি এটাকে 3 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ থাকবে 1, তাহলে ওমেগার পাওয়ার হচ্ছে 1। তাহলে এই পুরোটার মান হচ্ছে ওমেগা। ঠিক আছে, তাহলে এখন থেকে ওমেগার পাওয়ারকে তুমি বের করতে পারবা? অবশ্যই পারবা।
এবার দেখো ওমেগা সিরিজের দিকে তাকাও, 1 প্লাস ওমেগা স্কোয়ার, তাই না? এটা মান কত আসছে 0। এখন এটাকে এই ওমেগা নট লেখা যায়, আশা করি আপত্তি নেই। তাহলে ওমেগা 1 ওমেগা স্কোয়ার এটা ইকুয়াল টু 0। এবার ওমেগার পাওয়ারের দিকে তাকাও, অনেকটা আয়ের মতো মনে আছে। আয়ের পাওয়ার যদি 4টা ক্রমিক সংখ্যা হয় তাহলে 4টার যোগফল কত হয় 0। এবার এটা হচ্ছে 3টা, দেখো 0 তারপর 1 তারপর 2 ক্রমিক সংখ্যা না, তাহলে এরকম 3টা মিলে কত হয়ে যাবে 0 হয়ে যাবে। বুঝতেছো? আমি যদি এরকম বলি, এখন যদি এরকম বলি ওমেগা, ধরো এরকম বলা হয় ওমেগা 24 ওমেগা 25 ওমেগা 26 মান কত, চোখ বন্ধ করে 0 লাগাই দিবা। 3টা ক্রমিক সংখ্যা, 3টা মিলে যোগফল 0। ক্লিয়ার? তো এটাকে এমসিকিউতে এরকম লিখি 3n প্লাস 3n প্লাস 1 3n প্লাস 2, তাহলে মান কত 0। এখন এই পাওয়ারগুলো ঋণাত্মক ঘাত হইতে পারে। দেখো এই পাওয়ারগুলো ধনাত্মক ঘাত ঋণাত্মক ঘাত যাই হোক, যেমন আমি যদি এগুলোর সামনে মাইনাস দিই, 3টা ক্রমিক সংখ্যা তো যোগফল 0, চোখ বন্ধ করে। ঠিক আছে? ওকে, তো চলো এবার এটা আমাদের শেষ। এই যে দেখো ভাইয়া শেষ, এই যে শেষ, এই যে এই মূলত্রের, এটা হচ্ছে এককের ঘনমূল, মূলত্রের যোগফল 0, কারেক্ট। 2টি জটিল, অর্থাৎ দুইটা, তার মধ্যে একটা মূল বাস্তব আর 2টা কি অবাস্তব, মানে অবাস্তব বলতে জটিল, তাহলে এটাও সঠিক। একটি মূল অপর একটি মূলের বর্গের সমান, তাও সঠিক। একটা মূলকে তুমি যদি ওমেগা ধরতো, সাইডটা কত ওমেগা স্কয়ার, তাই না? এটাও সঠিক। তাহলে উত্তর হচ্ছে 1 2 3, তিনটাই সঠিক। কেমন? ওকে, পরেরটা দেখো ভাইয়া, এই যে এটা দেখো, এই যে এটা ওমেগা হলে এটার মান চাইছে কত। আচ্ছা চলো মানটা একটু, আচ্ছা তোমাকে তার আগে আমি একটু এটা জিনিসটা বুঝাই দাও। আমি যদি বলি ভাই ওমেগা কিউব, এটার মান কত 1। আমরা এবার ইচ্ছা হলো এটাকে আমি ওমেগা দ্বারা ভাগ করবো। তাহলে ওমেগা দ্বারা ভাগ করলে এখানে থাকবে 1/ওমেগা স্কয়ার, আর এখানে থাকবে ওমেগা। উভয়পক্ষে ওমেগা দিয়ে ভাগ করছো, ওমেগা দিয়ে ভাগ করলে এখানে থাকবে ওমেগা স্কয়ার, এখানে ওমেগা। তাহলে মনে রাখো 1/ওমেগা স্কয়ার মান ওমেগা, 1/ওমেগা স্কয়ার যেখানে থাকবে সেখানে মান ওমেগা বসাতে পারবা। এবার এটাকে ওমেগা স্কয়ার দিয়ে ভাগ করতো, ওমেগা স্কয়ার দিয়ে ভাগ করলে কত লেখা যায় 1/ওমেগা ইকুয়াল টু ওমেগা স্কয়ার। তাহলে 1/ওমেগা স্কয়ার সমান ওমেগা লিখতে পারবা, আর 1/ওমেগা থাকলে ওইটার পরিবর্তে ওমেগা স্কয়ার লিখতে পারবা। ঠিক আছে? তো কেমনে আসলো ব্যাপারটা বুঝতে পারছো আশা করি। এবার দেখো এখানে কত দেওয়া আছে, 2 ওমেগা 13 প্লাস ওমেগা 26। চলো এটা করি, বলো 2, এটার মান একটু লক্ষ্য করো, এটার মানকে তুমি 3 দিয়ে ভাগ করো ভাইয়া, 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকতেছে 1 প্লাস 26 তুমি যদি 3 দ্বারা ভাগ করো ভাগশেষ থাকতেছে 2। তাহলে বলো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান কত -1, তাহলে -2। উত্তর হচ্ছে -2, এ নাম্বারটা। ঠিক আছে? ওকে, তো পরেরটা দেখো, এই যে এটা দেখো, এটা একটু খেয়াল করো, আমরা এই যে, আচ্ছা ভাই আমরা এখানে করে দিই, তোমরা আশা করি বুঝতে পারবে, এখানে করে দিই। কেমন? এখানে করে দিই, লক্ষ্য করো। তো আমাকে এই জিনিসটা এখানে অ্যানসার করো, বলো তো 1 প্লাস ওমেগা মানে কি। দেখো তোমাকে আমি জিনিসটা বুঝাই, 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কত বলো 0। তাহলে এখান থেকে 1 প্লাস ওমেগা পরিবর্তে কত লেখা যায় -ওমেগা স্কয়ার। আবার 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কি লেখা যায় -ওমেগা। আবার ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কি লেখা যায় -1। এই জিনিসটাকে লেখা যায়। তাহলে বলো 1 প্লাস ওমেগা মানে কি -ওমেগা স্কয়ার, এখানে -ওমেগা স্কয়ার, দুইটা যোগ করলে -2 ওমেগা স্কয়ার। ওকে, এখানে দেখো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে কি -1, তাহলে -1 যোগ করলে -2। এবার এখানে দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কি ওমেগা, এই ওমেগা এই ওমেগা যোগ করলে -2 ওমেগা। তাহলে এখন দেখো তিনটা মাইনাস, আচ্ছা 4 2 8, ওমেগা স্কয়ার গুণ করলে ওমেগা কিউবের মান 1, তাহলে উত্তর হচ্ছে -8। কোথায় আছে? ক নম্বরে। ঠিক আছে? ওকে, পরেরটা দেখো xy এর মান নির্ণয় করো, এটা পারবা তুমি। দেখো ভাইয়া এই জিনিসটা, এই যে x ইকুয়াল টু যেটা আছে না, এটা হচ্ছে, দেখো এটা কি, এটা ব্যাপারটা এরকম না, -1 প্লাস √3 কে এরকম √3 × i লেখা যায় /2। দ্যাট মিনস এটা কার মান দেওয়া আছে, এটা ওমেগা। তাহলে x এর মান হচ্ছে কি ওমেগা। এবার y এর যে মানটা দেওয়া আছে না ভাইয়া, এই যে এটা কি দেখো তো -1 √3i /2, তোমরা জানো এটা এককের ঘনমূল ওমেগা স্কয়ারের মান। তাহলে আমি x এর মান ওমেগা, y এর মান কত ওমেগা স্কয়ার বসাবো। তাহলে চলো করি, 1 মাইনাস x এর জায়গায় কত বসাবা ওমেগা, মাইনাস y এর জায়গায় কত বসাবা ওমেগা স্কয়ার। তাহলে দেখো এখানে একটু লক্ষ্য করো তো, xy ওমেগা ইন্টু ওমেগা স্কয়ার গুণ করলে ওমেগা কিউবের মান 1। তাহলে এবার আসো এক যোগ করলে 2, মাইনাস চিহ্ন কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এটা মান -1, তাহলে মাইনাস প্লাস, তাহলে 3।
উত্তর হচ্ছে সি নাম্বারটা 3। সহজ না বিষয়গুলো? আচ্ছা, তো এরপর দেখো ভাইয়া এই যেটা, এটা তোমরা একটু খেয়াল করো, এই জিনিসটা আমরা ভুল করি কোন জায়গায়, ভুলটাকে শিখো ভাইয়া। এটা অনেক স্টুডেন্ট এরকম ভুল করে, আমরা রুট এ ইন্টু রুট বি এরকম থাকলে আমরা অনেকে রুট এ বি লিখতে পারি। এটা কখন লিখবা? যদি এ এবং বি এই দুইটাই যদি আমি আলাদা করি, এ এবং বি এই দুইটাই যদি জিরোর চেয়ে বড় হয়, অর্থাৎ রুটের ভিতর যদি দুইটা ধনাত্মক সংখ্যা হয় তখন তাদেরকে একসাথে গুণ করে লিখতে পারবা। কিন্তু অনেকে এটা ভুল করে কই, রুট ওভার -3 ইন্টু রুট ওভার -6 এটাকে এরকম লিখে দেয়, রুট ওভার -3 ইন্টু -6 লিখে দেয়। এটা ভুল, এটা লেখা যাবে না। কেন? কারণ তুমি যে দুইটা রুট একসাথে গুণ করছো, সরি এটা 1, এটা 1, তুমি যে একসাথে গুণ করছো, এটা কি একসাথে গুণ করা যাবে না? একসাথে গুণ কখন করা যাবে? যদি রুটের ভিতর দুইটা সংখ্যা কি হয়, পজিটিভ হয়। এরা কি পজিটিভ না? তাহলে এভাবে যদি করো ম্যাথটা ভুল হয়ে যাবে। সো এই ম্যাথগুলো কীভাবে করবা শিখে রাখো ভাই, আবার শিখে রাখো ভাইয়া, কীভাবে করবা শিখে রাখো। ওকে, তো বলো এখানে -1-এর পরিবর্তে আমি আইএসকে লিখতে পারি, এখানে -1-এর পরিবর্তে আইএসকে লিখতে পারি, আর আই স্কোয়ারকে রুটের বাইরে নিয়ে আসলো শুধু ওয়াই রুট 3 ইন্টু আই স্কোয়ারকে বাইরে নিয়ে আসো শুধু ওয়াই রুট ওভার 1। এবার দেখো রুটের ভিতর পজিটিভ, এবার গুণ করতে পারবা। তাহলে আই গুণ করলে কত? আই স্কোয়ার, আর এটা গুণ করলে রুট 3, আর 1 গুণ করলে 3। তাহলে এটা হচ্ছে -√3। -√3 কোথায় আছে? সি নাম্বারে। আশা করি এখন থেকে সমাধান করতে পারবা, ঠিক আছে? তো ওকে, পরেরটা দেখো, এটা খেয়াল করো, এই যেটা, এটার মান চাইছে, দেখো এটা গুণ আকারে দিছে না? আচ্ছা দেখি, ওমেগা 5 প্লাস ওমেগা 6 তারপর কত প্লাস ওমেগা 7 প্লাস ওমেগা 8 ইন্টু এটা কত? আচ্ছা 1/ওমেগা, এটা কি লেখা যায় 1/ওমেগা কিউব, এটা কি লেখা যায় 1/ওমেগা 5, এটাকে কি লেখা যায় 1/ওমেগা 7। চলো এইটুকুর মান 0, এটুকুর মান 0 কেন? ওই যে তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যা 5, 6, 7, তাহলে এখানে কী বলে থাকে? ওমেগা 8। এটার দিকে তাকাও। আচ্ছা ওমেগা 8-এর মান তো আমরা জানি ওমেগা 8, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকতেছে 2, তাহলে ওমেগা স্কয়ার। এটা দেখো 1/ওমেগার মান আমরা একটু শিখছি ভাইয়া, 1/ওমেগার মানে কি? ওমেগা স্কয়ার। মনে আছে? ওমেগা কিউবের মান কত? 1, তাহলে এখানে 1। এবার বলো 1/ওমেগা, দেখো বুঝো জিনিসটা বুঝো, ওমেগাটা ধর 5 মানে কি ভাইয়া? ওমেগা স্কয়ার, 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকতেছে কত? 2, তাহলে 1/ওমেগা স্কয়ার মানে কি? ওমেগা প্লাস এটা 1/ওমেগা, তাহলে 1/ওমেগাকে তুমি 1/ওমেগার সমান কি লেখা যায়? ওমেগা স্কয়ার। এবার দেখো তো এখানে ওমেগা স্কয়ার, একটু চিন্তা করে দেখো তো ওমেগা, আচ্ছা আমি জিনিসটা দেখাই, 1 প্লাস ওমেগা, দেখো ওমেগা স্কয়ার তো 1 প্লাস ওমেগা মানে কি? মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। সো একটা একটা কাটা যাবে, তাহলে একটা ওমেগা স্কয়ার ইন্টু আরেকটা ওমেগা স্কয়ার, গুণ করো ওমেগাটা দেওয়ার 4, ওমেগাটা 4-এর মান হচ্ছে ওমেগা, উত্তর হচ্ছে ওমেগা। কোথায় আছে? এ নাম্বারে, এই যে সঠিক, ঠিক আছে? ওকে, সো পরেরটাতে, ওকে এটা দেখো এককের জটিল ঘনমূল, জটিল ঘনমূল মানে এটা হচ্ছে তোমার ওমেগা মিন করতেছে, আর এটা হচ্ছে ওমেগা স্কয়ার মিন করতেছে, ঠিক আছে? তো চলো এটা ঠিক আছে কিনা দেখি, কি বলতেছে? গুণফলগুলো, গুণফল হচ্ছে 1, ঠিক আছে? একটাকে বর্গ করলে আরেকটা পাওয়া যায়, এটাও ঠিক আছে। আচ্ছা দুইটার যোগফল -1, এটাও ঠিক আছে। তাহলে সঠিক উত্তর 1, 2, 3, তিনটাই ঠিক আছে। ওকে পরেরটা, এটা দেখো একটি জরুরি সংখ্যা, একটি জরুরি সংখ্যা, তাহলে বুঝতেছো এখানে পি মানে কি বলো তো? পি মানে কত? -1 প্লাস √3i ডিভাইড বাই 2, দ্যাট মিনস এটা হচ্ছে ওমেগা। আচ্ছা আরেকটা পি বাদ দিছে না ভাইয়া? দেখো তো পি বাদ দিছে না? পি বার মানে কি? এটার অনুবন্ধী। সো ওমেগার অনুবন্ধী মানে কি? ওমেগা স্কয়ার। তাহলে এবার দেখো পির জায়গায় ওমেগা বসাও, আর এটার জায়গায় ওমেগা স্কয়ার বসাও, তারপর 2, এটার মান কত? -1 তারপরে স্কয়ার, তাহলে 1, উত্তর হচ্ছে 1, ক নাম্বার, ঠিক আছে? ওকে পরেরটা দেখো, এটাও পারবা আশা করি, এটাও পারবা। দেখো এটা মানে ওমেগার মান, দেখো এটা মানে ওমেগা, বুঝতেছো? ওমেগা, তাহলে এখানে ওমেগা প্লাস 1/ওমেগা। এখন ভাই 1/ওমেগার মান কত? ওমেগা স্কয়ার, এটার মান কত? -1, এ নাম্বারটা, ঠিক আছে? সঠিক না? আচ্ছা পরেরটা, এটা তোমরা বের করতে পারবা? আচ্ছা আমি একটু করে দিই, শোনো ভাইয়া। 1 মাইনাস ওমেগাটা ধর 4-এর মান কত? ওমেগা। 1 মাইনাস ওমেগা টু ধর এটার মান কত? ওমেগা স্কয়ার। তারপর বলো 1 মাইনাস এটার মান কত? ওমেগা। 1 মাইনাস 14কে 3 দ্বারা ভাগ করো, তাহলে ওমেগা স্কয়ার। এবার শোনো
এখানে 1 মাইনাস ওমেগা দুইটা আছে, তাহলে 1 মাইনাস ওমেগা, এখানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার 1 দুইটা আছে, 1 মাইনাস ওমেগা স্কোয়ার, তার দুইটার উপর স্কোয়ার, এটাও স্কোয়ার, এটা তো একসাথে লিখলাম আর কি। এবার গুণটা করো তো একটু, 1 দিয়ে গুণ করলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগা দিয়ে গুণ করলে মাইনাস ওমেগা, মাইনাস মাইনাসে প্লাস ওমেগা কিউব। তাহলে আমরা ভাইয়া সবাই জানি এই যে এটা 1 যোগ করলে হচ্ছে 2, মাইনাস যদি কমন নাও তাহলে এখানে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, তারপরে একটা স্কোয়ার। তো দেখো এখানে হচ্ছে 2, এটার মান কত -1, তাহলে মাইনাস হয়ে যায় +1 হোল স্কোয়ার। তাহলে 2 আর 1 যোগ করলে 3, 3 এর উপর স্কোয়ার করলে 9, তাহলে উত্তর হচ্ছে ঘ নাম্বারটা। ঠিক আছে, ওকে। পরেরটা অবশ্যই পারবা। দেখো এটা 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 একটু চিন্তা করো, দেখো এটা আসলে মান 0, কীভাবে 0 বুঝলাম? দেখো এই জিনিসটা কীরকম লেখা যায় এখানে, দেখো তো 215 প্লাস ইনভার্স 216 প্লাস ইনভার্স 2017, 2015, 2016, 2017 সিরিয়াল, ঋণাত্মক ঘাত ধনাত্মক ঘাত এটা মেনটেন করে না, এটা বিষয় না, তুমি সিরিয়াল মেনটেন করতেছি কিনা দেখবা, ক্রমিক কিনা এটা দেখবা। তাহলে 2015, 2016, 2017 মেনটেন করছে, পজিটিভ হোক ঘাত পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক, যোগফল 0, তাহলে যোগফল 0 সি নাম্বারটা। আচ্ছা পরেরটা, আচ্ছা এককের একটি ঘনমূল ওমেগা হলে এটার মান কত? একেবারে সহজ মান, দেখো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার 6m, ভয়া বলো এটার মান কত? এটার মান হচ্ছে -1 6m। এখন -n হলে এটা শুনতে খেয়াল করো, আচ্ছা ওমেগা প্লাস ওমেগা স্কয়ার 6m। আচ্ছা এখানে 6m এটা একটা জোড় সংখ্যা, তাই না? জোড় সংখ্যা বোঝাচ্ছে, তাই না? তো মানে জোড় সংখ্যা বোঝাচ্ছে। তাহলে এবার আমাকে বলো -1 এর উপর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় ওইটা কি পজিটিভ না? তাহলে এটার মান হচ্ছে 1, তাহলে এটার মান হচ্ছে 1, এই যে ঘ নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা পরেরটা এটা অবশ্যই পারবা। দেখো 1 প্লাস ওমেগা, এটার মান কেমনে বের করবে? দেখো এখানে 9, 4টা 9 যদি যোগ করো তাহলে কত? 34 আর যোগ করলে 37 প্লাস এটা কি 3, 5টা 5 যোগ করলে হচ্ছে 15, 15-এর সাথে 1 যোগ করলে 16, তাহলে 16-এর সাথে তুমি যদি 7 যোগ করো তাহলে 23। এবার শোনো 1 প্লাস 37কে 3 দ্বারা ভাগ করো, ভাগশেষ হচ্ছে ওমেগা, আর এখানে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ থাকতেছে কত? আচ্ছা 37 তো, আচ্ছা ভাগশেষ 1, আর 23কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো তাহলে 3 দিয়ে ভাগ করলে কত থাকছে? 3 সাথে 21, আচ্ছা 2 থাকতেছে, তাহলে এটা হচ্ছে ওমেগা স্কয়ার। তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার মান কত? 0, উত্তর হচ্ছে 1। আচ্ছা ওকে, তাহলে এর মধ্যে দিয়ে আমাদের এই জটিল সংখ্যা অধ্যায়টা সম্পূর্ণ শেষ হয়ে গেল। সো তোমরা যদি এই ক্লাসগুলো ভালো করে বুঝে থাকো তাহলে বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করবা এবং আমাদের চ্যানেলের কথা তাদেরকে জানাবা। ধন্যবাদ সবাইকে।